দুটো আহ, অংশ দেখবে। একটা আমি বলেছিলাম যে ইউনিট 3 তে আমাদেরকে ম্যাথমেটিক্যাল কিছু পড়তে হবে। মানে এখান আছে যেহেতু এখানটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। তো ইউনিট 3 টা এটা অ্যাকচুয়ালি এমনি চ্যাপ্টার হেডিং এ আমাদের এটা হলো মেটেরিয়াল ম্যানেজমেন্ট। এটা আমাদের গ্রস চ্যাপ্টার। এবার এখানে মেটেরিয়াল ম্যানেজমেন্ট বললে অ্যাকচুয়ালি ভিতরে গিয়ে আমরা যখন দেখব, ভিতরে গিয়ে যদি আমরা দেখি তো তিনটে ব্রড আসপেক্ট দেখা যায়। ঠিক আছে, মেটেরিয়ালের ভিতরে ঢুকলে আহ, তিনটে ব্রড আসপেক্ট দেখা যায়। একটা হচ্ছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে ইনভেন্টরি, মানে যে যে মেজর অংশ তার মধ্যে একটা হচ্ছে ইনভেন্টরি। এবার ইনভেন্টরি যে জায়গাটা সেইটা রিলেটেড মডেল এবং সেইটা রিলেটেড ম্যাথমেটিক্যাল আমাদের পড়তে হয়। বাদ বাকি যে অংশগুলো যেমন ধরো স্টোর, যেমন পারচেজ, যেমন স্টোর, এই যে জায়গাগুলো এইগুলো অনেকটা থিওরিটিক্যাল নোশনের ওপরে চলে। কিন্তু মেন যে একটা অংশ সেটা ইনভেন্টরি, যেটা স্টোরের সাথে কানেক্টেড, প্রোডাকশনটাকে কন্টিনিউ রাখার জন্য কানেক্টেড, সেইটা হচ্ছে ইনভেন্টরি পার্ট। ইনভেন্টরি পার্টের ভ্যারাইটিস অফ মডেল আছে, দেখবে সিলেবাসে প্রচুর অনেকগুলো পরপর পরপর মডেল দেওয়া আছে এবং তা প্রত্যেকটা মডেলের এক এক রকমের ধরো ডাইমেনশন, যে কিভাবে মডেলটা আছে এবং তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কিভাবে হয়, বা ওই রিলেটেড প্রবলেম যদি হয় তখন আমরা তার কিভাবে সলিউশন করব, এরকম ব্যাপারটা। ঠিক আছে, বেশ। এরপরে ফার্স্ট আমরা বলি যে মেটেরিয়াল ম্যানেজমেন্ট রিলেটেড যে ম্যাটারটা, সেটা অ্যাকচুয়ালি কোন ফাংশনের জন্য আমরা এটা পড়ছি বা কোন ধরনের ফাংশনের জন্য এটা পড়া হয়। অ্যাকচুয়ালি বলা হয় যে মেটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা হচ্ছে এটা একটা কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট। কি কোঅর্ডিনেট করে? এটা কোঅর্ডিনেশন করে বিটুইন প্ল্যানিং, সোর্সিং, পারচেজিং, স্টোরিং অ্যান্ড কন্ট্রোলিং অফ মেটেরিয়ালস। তার মানে একটা ফ্যাক্টরি রিলেটেড ম্যাটারে তার ইনপুট আউটপুট সবটা মিলে তার যা মেটেরিয়াল, সেইটার যে প্ল্যানিং, তার সোর্সিং, তার পারচেজিং, তার স্টোরিং এবং তার কন্ট্রোলিং, এই গোটাটা অ্যাকচুয়ালি মেটেরিয়াল ম্যানেজমেন্ট হেডে আসা হয় বা মেটেরিয়াল ম্যানেজারের হেডে আসে। ওকে, তো নর্মাল যদি আমরা মেটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাজ সাচ ডেফিনিশন অনুপাতে লিখে আমরা লিখতে পারি যে ইট ইজ এ রেসপন্সিবল ফর কোঅর্ডিনেশন অফ প্ল্যানিং, সোর্সিং, পারচেজিং, স্টোরিং অ্যান্ড কন্ট্রোলিং অফ মেটেরিয়ালস। এইরকম একটা ডিপার্টমেন্ট যেটা মেটেরিয়াল বলা হয়। এইবারে যখন আমরা দুটো জিনিসকে আলাদা আলাদা বলা হয়, কখনো অবজেক্টিভ অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট এরকম কিছু হতে পারে, আবার কখনো ফাংশন অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট এরকম কিছু হতে পারে। তো দুটো কাছাকাছি, স্লাইডলি হয়তো একটা ডিফারেন্স আছে। তো সেটা আমরা দেখি যদি আমাদেরকে কখনো অবজেক্টিভ লিখতে বলে, যে অবজেক্ট একদম ডাইরেক্টলি যদি হয় যে অবজেক্টিভ অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট, এটা যদি হয়, তো এই যে অবজেক্টিভ আমরা লিখছি এইখানে অ্যাকচুয়ালি যদি আমরা অবজেক্টিভটাকে খেয়াল করি একটু ভালোভাবে, তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট মেটেরিয়াল ম্যানেজমেন্ট বললে তার যা ওয়ার্ক সেটাকেই অ্যাকচুয়ালি অবজেক্টিভ হিসেবে ফিট করা আছে। মানে অ্যাকচুয়ালি এই ডিপার্টমেন্টটা যে কাজটা করে সেটাই অ্যাকচুয়ালি অবজেক্টিভ হিসেবে ধরা আছে। তো এবার আমরা যদি অবজেক্টিভ দেখি তাহলে আমরা দেখবো প্রথমে ফার্স্ট হ্যান্ড যদি আমরা দেখি, এখানে আমরা দেখবো একটা শব্দ মানে ফার্স্ট একটা জবের মতো বলা আছে একটা অবজেক্টিভ, দ্যাট ইজ মেটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল প্রথমে বলা আছে। তার মানে এটা একটা পার্ট, তার মানে এটা একটা অবজেক্টিভ বলছে কিন্তু এটা একটা জবের অংশ, তার মানে এটা ফার্স্ট একটা জব। তার মানে মেটেরিয়াল ম্যানেজমেন্টের একটা জব এটা। তো মেটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল একটা জায়গা। সেকেন্ড একটা বড় জায়গা হচ্ছে ইকোনমিক প্রকিউরমেন্ট হচ্ছে এইটা কোনটা না, যে জায়গাটা আমরা বলছি পারচেজ, তার রিলেটেড বাজেট, হ্যাঁ, তার রিকোয়ারমেন্ট, তার রিলেটেড অর্ডার, এই যে জিনিসগুলো বলছি সেইটা ইকোনমিক প্রকিউরমেন্টের জায়গা। তারপরে একটা বড় জায়গা হচ্ছে প্যারালাল সিস্টেমের ইনভেন্টরি। ওকে, ইনভেন্টরি অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল, তার মানে স্টোর অ্যান্ড ইনভেন্টরি একটা অ্যানাদার। স্টোর ম্যানেজমেন্ট, স্টোরের ফাংশন, স্টোর ম্যানেজমেন্ট, হ্যাঁ, স্টোরের তোমার কন্টিনিউটি কিভাবে চলে, তার অডিট কিভাবে হয়, এরকম। কিন্তু সেগুলো মোস্টলি থিওরিটিক্যাল কোশ্চেনই আমরা দেখেছি, সেখান থেকে খুব একটা ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেল আমরা দেখতে পাই না, কিন্তু থিওরিটিক্যাল লজিক বেস আনসার হয়, সেটা লিখতে হয়। এবং এই যে প্রসেসটা, এই মেটেরিয়াল প্ল্যানিং এবং কন্ট্রোল
তার পাশাপাশি ইকোনমিক প্রকিউরমেন্ট, তার পাশাপাশি স্টোর অ্যান্ড ইনভেন্টরি, এই তিনটে যে মেজর বা চারটে মেজর জিনিস আমরা বলছি, এইটা বেসিক্যালি এই গোটা জিনিসটা করা হচ্ছে টু সাপোর্ট দ্য কন্টিনিউটি অফ সাপ্লাই। এইটা অ্যাকচুয়ালি কাজ, মানে ইম্পর্টেন্স হচ্ছে এটার জন্য বাকি তিনটে মেটেরিয়াল প্ল্যানিং কন্ট্রোল, ইকোনমিক প্রকিউরমেন্ট, স্টোর এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পুরো সিস্টেমটা চলছে শুধুমাত্র জাস্ট টু কন্টিনিউ দ্য সাপ্লাই সিস্টেম, মানে কন্টিনিউটি অফ দ্য সাপ্লাই, যাতে কারোর কোনোখানে কোথাও কোনো প্রবলেম না হয়। সেইটা বেসিক্যালি আমরা যদি অবজেক্টিভ বলি, সেই ধরনের মেটেরিয়াল ম্যানেজমেন্ট অবজেক্টিভ বলি, তাহলে সেটা। এবার এই যে মেটেরিয়াল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল বলছি, এখানে অ্যাকচুয়ালি তার মানে কি, যে টোটাল মেটেরিয়াল তার প্রিভিয়াস ফোরকাস্টের একটা জায়গা, ফোরকাস্টিং তৈরি করা এবং সেই রিলেটেড তারপরে তার প্ল্যান করা এবং যতটা মেটেরিয়াল অ্যাভেলেবেল তাকে কন্ট্রোল করা এবং তাকে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ইউজে রাখা। এটা তেমনি আমরা যখন ইকোনমিক প্রকিউরমেন্ট বলি, ইকোনমিক প্রকিউরমেন্ট মধ্যে সবচেয়ে একটা বড় জায়গা ইকোনমিক প্রকিউরমেন্ট যদি আমরা দেখি, ইকোনমিক প্রকিউরমেন্ট এইটা, ইকোনমিক প্রকিউরমেন্টের মধ্যে যখন দেখবে ফাংশন পড়বে, যখন দেখবে ফাংশন অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট বলা হয়, তখন ইকোনমিক প্রকিউরমেন্টের মধ্যে সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হলো পারচেজিং। হ্যাঁ, সেটা হলো পারচেজ। এই যে পারচেজ আমরা বলছি সেকশনটা, এই পারচেজ রিলেটেড অনেকগুলো, যেমন সাপ্লাই কে করবে সেই সোর্সটা খুঁজে বের করা, তারপরে পারচেজ অর্ডার হওয়া, তারপরে সেই সাপ্লায়ারকে তার মেটেরিয়াল রিসিভ করা এবং তার সাপ্লায়ার রিলেটেড পেমেন্ট কমপ্লিট করা এবং তার সাথে একটা ফলো আপে থাকা। এটা পুরো পারচেজ প্রসিডিওরটা যদি আমরা ধরি, তাহলে পুরোটা সাপ্লাই সোর্সকে ডিটেক্ট করা, তারপরে তাকে পারচেজ অর্ডার দেওয়া এবং তার মেটেরিয়ালকে ইন্সপেকশন এবং রিসিভ করা এবং তারপরে সাপ্লায়ার যা পেমেন্ট হবে সেই পেমেন্ট সাপ্লায়ারকে দেওয়া এবং তাকে গ্রসলি একটা ফলো আপের মধ্যে রাখা। তেমনি এইটা যেমন আমরা পারচেজের ক্ষেত্রে বলছি, তেমনি একদম স্পেসিফিক কতগুলো জব আছে যেগুলো স্টোরের সাথে, যখন স্টোর রিলেটেড কোয়েশ্চেন হয় তখনই একমাত্র জিজ্ঞেস করা হয়। স্টোরের সাথে একদম পার্টিকুলার রিলেটেড কতগুলো জিনিস আছে, যেমন আমরা যদি বলি যে কতগুলো শব্দ হয়, যেমন স্টোর মেনটেন যদি আমরা বলি, তো এটা একদম সরাসরি স্টোর রিলেটেড জব এবং স্টোর ম্যানেজার রিলেটেড জব। যদি আমরা বলি স্টোর ভেরিফিকেশন ইজ অ্যানাদার স্টোর ভেরিফিকেশন, আর একটা এটাও স্টোর রিলেটেড জব। যদি আমরা সেফটি বলি, স্টোর রিলেটেড সেফটি, সেটা একটা প্রোটোকল, সেফটি অ্যান্ড প্রিভেনশন অফ স্টকস ইত্যাদি ইত্যাদি, সেটা একটা জায়গার লিমিট, তার স্টোর লিমিট ঠিক করা ইত্যাদি, সেটা প্লাস এর সাথে সাথে একটা যে ইকোনমিক্যালি স্টোরটা ইকোনমিক্যালি রান করছে কিনা, তার মানে ইকোনমিক অর্ডার হচ্ছে কিনা বা কোনো এক্সেস মেটেরিয়াল হচ্ছে কিনা বা ওয়েস্টেজ, স্টোরের মধ্যে কোনো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে কিনা, এই জায়গাগুলো। তো যখন আমরা অ্যাকচুয়ালি ফাংশন বলি, তখনও আমরা অবজেক্টিভের মতনই শব্দগুলো বলি, শুধু হয়তো একটু ডিফারেন্ট বলি। যে মেটেরিয়াল প্ল্যানিং কন্ট্রোল যেমন একটা, পারচেজিং এর ক্ষেত্রে তেমন সাপ্লাই সোর্স ঠিক করা, পারচেজ অর্ডার ঠিক করা, সাপ্লায়ার পেমেন্ট ঠিক করা, ফলো আপ, তাকে ফলো আপে রাখা। তেমনি স্টোর এবং ইনভেন্টরি যখন আমরা বলি, তখনও তাই জায়গাগুলো, যে স্টোরকে মেনটেন করা, স্টক মেনটেন করা, স্টোর মেনটেন করা, স্টকের ভেরিফিকেশন করা বা স্টোরের ভেরিফিকেশন করা, সেফটি রিলেটেড ম্যাটার, যে প্রিভেনশন এবং সেফটি স্টক রাখা, যে কোন স্টকের কতটা লেভেল সেফটি, তার এমার্জেন্সি স্টকের লেভেল কতটা, এক্সট্রা কতটা আছে, সেই জায়গাগুলো আছে, সেইগুলো আমরা স্টোর এবং ইনভেন্টরির মধ্যে পড়ি। যদিও স্টোর রিলেটেড কোনো ম্যাথামেটিক্যাল খুব একটা আমাদের লাগে না, কিন্তু ইনভেন্টরি রিলেটেড ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমাদের আছে এবং ম্যাথামেটিক্স ম্যাথ পড়েছে, বহুবার ম্যাথামেটিক্স জিজ্ঞেস করা হয়েছে। এরপরে এখন এই যে সিস্টেমটা, যে পারচেজ প্রসেস, স্টোর এবং তার সাথে সাথে মেটেরিয়ালের ম্যানেজারের যে সম্পর্ক, এইটা এখন অনেকটা ইন্টিগ্রেটেড প্রসেস, যে একটা সাথে একটা ভীষণ ভালোভাবে কানেক্টেড থ্রু সফটওয়্যার, থ্রু মেমো, থ্রু অ্যানাদার পেপার, প্রচুর কাগজপত্র, মেমো এবং সফটওয়্যারের লিঙ্কে একজনের সাথে একজন ভীষণভাবে ইন্টিগ্রেটেড। এবং এটা ইন্টিগ্রেটেড করার কারণ, যেগুলোকে বলা হয় যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, যে ইন্টিগ্রেটেড মেটেরিয়াল ম্যানেজমেন্ট যে প্রসেসটা বা করা হয় বা ফলো করা হয়, তার বেসিক যে তো অ্যাডভান্টেজ যদি আমরা বলি, যে বেসিক অ্যাডভান্টেজ অফ ইন্টিগ্রেটেড মেটেরিয়াল ম্যানেজমেন্ট, সেইটা যদি কখনো বলা হয়, তাহলে নির্দিষ্ট কতগুলো জিনিস শব্দকে বলা হয়। যেমন যে সিস্টেমটা ইন্টিগ্রেটেড হলে কি, তার অ্যাকাউন্টেবিলিটি
অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মানে বেটার অ্যাকাউন্টেবিলিটি। যদি আমার ইন্টিগ্রেটেড সিস্টেম হয় তাহলে আমি একটা বেটার অ্যাকাউন্টেবিলিটি পেতে পারবো। বেটার কোঅর্ডিনেশন, এটা একটা জায়গা যে আমার যদি ইন্টিগ্রেটেড সিস্টেম হয় তাহলে তার কোঅর্ডিনেশন ভীষণ ভালো হবে। বেটার পারফরম্যান্স অফ দ্য সিস্টেম, গোটা সিস্টেমটার আমি যদি পারফরম্যান্স হিসেব করি সেটা বেটার। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে ইডিপি যে সিস্টেমটা তার একটা অ্যাডাপ্টেবিলিটি তৈরি হয়। এই যে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, এই যে প্রসেসটা, এই আমার অ্যাডাপ্টেবিলিটি তৈরি হবে যে ইলেকট্রনিক ডেটাবেস থেকে সামনের ফিউচারে বা কোনো ডিসিশন বা অডিট রিলেটেড কোনো ডিসিশন, এরকম ডিসিশন গুলো যে ইলেকট্রনিক ডেটা, যে ডেটা থেকে আমার হবে সেই ডেটা প্রসেসিংটার কাজটাও আমার যদি ইন্টিগ্রেটেড সিস্টেম হয় তাহলে সেটা আমি যে সময় যখন চাইবো আমি ডেটাবেসটা পাবো এবং তার বেসিসে আমি অ্যানালিসিস করতে পারবো, ফোরকাস্ট করতে পারবো এবং আরো অনেকগুলো কাজ করতে পারবো। তার মানে ইন্টিগ্রেশন হওয়ার জন্য আমাদের সুবিধা হচ্ছে যে আমরা বেটার অ্যাকাউন্টেবিলিটি পেতে পাচ্ছি, আমরা বেটার কোঅর্ডিনেশন পেতে পাচ্ছি, আমরা গোটা সিস্টেমটার বেটার পারফরমেন্স পেতে পারবো এবং অ্যাডাপ্টেবিলিটি থাকছে টু দ্য সিস্টেম অফ ইডিপি, যাকে আমরা ইলেকট্রনিক ডেটা প্রসেসিং বলি। সেই ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এ আমাদের একটা ইন্টিগ্রেটেড সিস্টেম থাকলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো স্টোর রিলেটেড ডেটা, ইনভেন্টরি রিলেটেড ডেটা, পারচেজ রিলেটেড ডেটা বা যে কোনো পেমেন্ট রিলেটেড ডেটাকে আমরা যে কোনো সময় সেই ডেটাকে পেতে পারবো এবং তার বেসিসে আমরা সেটা ফোরকাস্টই করি বা প্রেজেন্ট সিচুয়েশন অ্যানালিসিসই করি, যাই করি আমরা সেই ডেটাবেসটাকে কাজে লাগিয়ে করতে পারবো। তার মানে ইডিপি যথেষ্ট পরিমাণে এখন জানো যে ইলেকট্রনিক ডেটার একটা ম্যানেজারদের জন্য ভয়ঙ্কর ভূমিকা আছে এখন ডেটাবেসের। সেটা মার্কেট রিলেটেড ডেটা হোক, প্রোডাক্ট রিলেটেড ডেটা হোক, যে কোনো ডেটা হোক, ডেটাবেস থেকে রেজাল্ট্যান্ট বের হয়, যার তাতে আমরা কোনো নতুন ডিজাইন করছি, নতুন কোনো প্রজেক্ট করছি বা ফিউচার কোনো ফোরকাস্ট করছি, যাই করি সেটা কিন্তু আলটিমেটলি আমরা ডিপেন্ড করছি অন ডেটাবেস। এবং সেই ডেটাবেসটা যার কাছে যত বেশি ডেটা এবং ইনফরমেশন অ্যাভেলেবেল, ন্যাচারালি তার অ্যানালিসিস বা তার ফোরকাস্টিং তত বেশি পাওয়ারফুল হবে। তো এই জন্যই ইলেকট্রনিক ডেটা প্রসেসটার এতটা জায়গা বা আমরা সব সিস্টেমটাকে ইডিপি প্রসেসের মধ্যে অ্যাডাপ্ট করার একটা জায়গা আছে। তো মেটেরিয়ালও এখন তাই, মেটেরিয়ালও এখন অনেকটা বেশি তোমার যেগুলো আমরা অনেক আগে হয়তো যদি দেখতে পাই তাহলে সেগুলো আমরা দেখবো খাতা কলমে বা পেন পেপারে হতো, সেগুলো এখন সব বেশিরভাগটাই ধরে নাও আমরা মেশিন বা থ্রু সফটওয়্যার বা থ্রু কম্পিউটার আমরা করতে পারি, সেগুলো যে কোনো ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি জায়গাটা আমরা করতে পারি। এরপরে এইখানে আমাদের সবচেয়ে বড় জায়গা যে দুটো বললাম যে একটা পারচেজ এবং একটা স্টোর। আমাদের পারচেজ আমাদের প্রথম জায়গা, পারচেজ এবং স্টোর এই দুটো আলাদা করে তারপরে ইনভেন্টরি আমরা শেষে পড়বো, ইনভেন্টরি লাস্ট যেহেতু ইনভেন্টরি আছে। এবার এই যে পারচেজে দেখবে প্রথমে একটা জিনিস বলা হয় যে মেথডস, এটা জেনারেল, এটা এগুলো কিন্তু জেনারেল কোশ্চেন খুব ভীষণ, হ্যাঁ, এগুলো কিন্তু কোনো স্পেসিফিক না যে আমাকে এটা বলা হবে যে পার্টিকুলার একটা কোম্পানির কি মেথডে পারচেজিং হয়, এরকম নয় কিন্তু এগুলো একটা জেনারেল কোশ্চেন যে ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল বা কর্পোরেট যা কনফিগারেশন আছে সেখানে পারচেজিং বললে কি বোঝানো হয় এবং সেখানে মেথডস অফ পারচেজিং বললে কোনগুলোকে ফলো করা হয়, এরকম জায়গাটা। এটা একটা জেনারেল যেহেতু আমরা ম্যানেজারিয়াল অ্যাঙ্গেল থেকে পড়ছি, জেনারেল। তো এখানে অ্যাকচুয়ালি তিনটে জিনিস পারচেজের ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে যে বেসিক্যালি মেথডস অফ পারচেজিং বললে আমরা কোন মেথড গুলোর কথা বলি, এক। 2 নম্বর হচ্ছে সায়েন্টিফিক পারচেজিং বলে কিছু আছে এবং সেটার প্রিন্সিপাল কি, মানে কোন প্রিন্সিপালের অনুযায়ী সায়েন্টিফিক পারচেজিং চলে এটা। এবং থার্ড যেটা সেটা হচ্ছে যে ক্লিয়ার যদি আমাকে একটা পারচেজ প্রসিডিওর লিখতে হয় তাহলে আমি পরপর সেই পারচেজিং প্রসিডিওরটা কিভাবে লিখবো, এই তিনটে জিনিস আমাদেরকে পড়তে হয়। এক হচ্ছে যে মেথড অফ পারচেজিং, সেখানে আমরা কি কি মেথড ব্যবহার করি। সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক পারচেজিং বললে আমরা কি কি বোঝাই। আর থার্ড হচ্ছে যে যদি আমাকে কোনো পারচেজ প্রসিডিওর লিখতে হয় জেনারেলি, যে জেনারেল ভাবে একটা পারচেজ প্রসিডিওর কিভাবে চলে, তাহলে আমি মানে পরপর কি লিখবো, অ্যারো দিয়ে লেখা যায় যেভাবে, তো আমরা সেটা কিভাবে লিখবো, ঠিক আছে। তো প্রথম হচ্ছে যে এই যে মেথডস বলছি, মেথডস অফ পারচেজিং, এখানে প্রচুর জিনিস আছে, যেমন আমরা 5-6 টাইপস অফ মেথডস আছে, কিন্তু এবার কি না যে কোনো অর্গানাইজেশন যে কোনো একটা বা দুটো পারচেজ মেথডকে ফলো করছে। এখানে আমরা যদি দেখবো পারচেজ বলা হয় যে কোনো কোম্পানি আছে তাদের পারচেজ চলে স্ট্রিক্টলি বাই রিকোয়ারমেন্ট, তার মানে এটা একটা মেথড, স্ট্রিক্টলি বাই রিকোয়ারমেন্ট এরকম মেথডে চলে। আবার কারো পারচেজ আছে পারচেজ ফর এ স্পেসিফিক পিরিয়ড,
তার মানে তাদের আলাদা। কারোর মার্কেট পারচেজিং আছে, কারোর কন্ট্রাক্ট পারচেজিং আছে, কারোর ধরো সেন্ট্রাল একটা পারচেজ অর্গানাইজেশন আছে। আবার কখনো কখনো গভর্নমেন্টের ক্ষেত্রে যদি হয় দ্যাট উই থ্রু ডাইরেক্টরেট জেনারেল অফ সাপ্লাই অ্যান্ড ডিসপোজালস, এরকম ইউনিট আছে যারা পারচেজ রিলেটেড কাজকর্ম করে থাকে। তাহলে কি, তার মানে অনেকগুলো মেথডস আছে, সেগুলো আমরা ফলো করতে পারি, যে স্ট্রিক্টলি বাই রিকোয়ারমেন্ট আইদার, অথবা পারচেজ ফর এ স্পেসিফিক পিরিয়ড, অথবা মার্কেট পারচেজিং, অথবা কন্ট্রাক্ট পারচেজিং, অথবা কোনো সেন্ট্রাল পারচেজিং অর্গানাইজেশন আছে যেটা গোটা ধরো একটা কান্ট্রির মধ্যে টাটাদের যদি আমরা ধরি, তো তার মানে কি এদের অনেকগুলো ফ্যাক্টরি, অনেকগুলো ফার্ম, এবার হয়তো একটা নির্দিষ্ট স্টেটের কোনো একটা অফিস আছে যেটা হচ্ছে সেন্ট্রাল পারচেজ ইউনিট। তার মানে যার যা পারচেজ হচ্ছে বা যে ইউনিটে যা পারচেজ হচ্ছে সেটা কোনো না কোনো ভাবে সেন্ট্রাল পারচেজ অর্গানাইজেশনের সঙ্গে রিলেটেড, সেন্ট্রাল পারচেজ অর্গানাইজেশন থেকে ডিসিশনটা হচ্ছে। আবার গভর্নমেন্টের ক্ষেত্রে দেখবে ডাইরেক্টরেট জেনারেল অফ সাপ্লাই অ্যান্ড ডিসপোজাল আছে। তো তার মানে গভর্নমেন্টের ক্ষেত্রে পারচেজ রিলেটেড কোনো ম্যাটার হলে সেটা তারা হ্যান্ডেল করছে, বা তারা সেখান থেকে পারচেজ করাচ্ছে, বা সেখান থেকে পারচেজ অর্ডার হচ্ছে। এবার এইখানে যে শব্দগুলো, তার মধ্যে একটা মেথড আছে দেখবে হুইচ ইজ নোন অ্যাজ, এই যে কন্ট্রাক্ট বলছি আমরা, কন্ট্রাক্ট বলে কন্ট্রাক্ট পারচেজ যেটাকে বলছি, কন্ট্রাক্ট পারচেজ বলে যেটা বলছি, এই কন্ট্রাক্ট পারচেজটার অ্যাকচুয়ালি দেখবে দুটো টাইপ হয়। আমরা যদি কন্ট্রাক্ট পারচেজ বলি, তো একটা হয় রেট কন্ট্রাক্ট, আর একটা হয় রানিং কন্ট্রাক্ট। ওকে, দুটো ফরমেশন হয়। যদি আমরা কন্ট্রাক্ট পারচেজের কথা বলছে কেউ, কন্ট্রাক্ট পারচেজ রিলেটেড কিছু বলছে, তাহলে দুটো হয়, আইদার ইট ইজ এ রেট কন্ট্রাক্ট অথবা ইট ইজ এ রানিং কন্ট্রাক্ট। ওকে, রেট মানে রেট ফিক্সড ফর আইটেম, মানে আইটেম অনুযায়ী রেট ফিক্স করা আছে এবং তার বেসিসে পারচেজ হচ্ছে। কিন্তু যদি আমরা বলি ইট ইজ এ রানিং কন্ট্রাক্ট, তাহলে ইট ইজ ডিসাইডেড বাই দ্য বায়ার অ্যান্ড দ্য সাপ্লায়ার। বায়ার এবং সাপ্লাইয়ের মধ্যে ডিসাইড হচ্ছে এবং তার বেসিসে কোনো কন্ট্রাক্ট হচ্ছে পারচেজের। তো তার মানে কন্ট্রাক্ট পারচেজটা আমাদের এখানে আলাদা করে একটু জানতে হবে। তার দুটো ভাগ, একটা আইদার ইট ইজ এ রেট কন্ট্রাক্ট, যেটাতে অলরেডি কোনো একটা আইটেমের রেট ফিক্স করা থাকে এবং তার বেসিসে পারচেজ অর্ডার হচ্ছে। আর তা যদি না থাকে তাহলে রানিং কন্ট্রাক্টের বেসিসে কেনা বেচা হচ্ছে। রানিং কন্ট্রাক্ট মানে হচ্ছে সেটা যখন মেটেরিয়াল নেওয়া হবে তখন দ্যাট উইল বি ডিসাইডেড বাই বায়ার অ্যান্ড সাপ্লায়ারের মধ্যে কথা হচ্ছে, বার্গেনিং হচ্ছে, তার বেসিসে একটা ধরো ডিসাইড হচ্ছে এবং কন্ট্রাক্টটা হচ্ছে, সেটা হলো রানিং। তার মানে এখানে আইটেম ফিক্স অনুযায়ী বা এরকম কিছু নেই। তো রেট অ্যান্ড রানিং। এবার এইখানে দেখবে যদি আমরা পারচেজের জিনিস দেখি, মানে আমরা যদি সায়েন্টিফিক পারচেজিং বলে যে শব্দটা বলছি সেটা যদি আমরা বলি, তাহলে দেখবে এখানে একটা বলা আছে যে যেগুলো সায়েন্টিফিক পারচেজিং বলা হয়, দে আর ফলোইং দ্য ফ্যাক্টর অফ 6R, এরকম একটা জিনিস আছে দেখবে বলা 6R, যে যারা সায়েন্টিফিক পারচেজিং কে ফলো করে বা সায়েন্টিফিক পারচেজিং আমরা সেইটাকে বলবো যেখানে ফ্যাক্টর অফ 6R এইটা ফলো হচ্ছে, সেইটাকে আমরা বলি সায়েন্টিফিক। এবার এই যে রাইট বলতে, এটা অ্যাকচুয়ালি 6R মানে হচ্ছে প্রত্যেকের আগে ওই রাইট শব্দটা আছে, RIGST রাইট, ওই রাইট শব্দটা আছে। এবার এই 6R বললে প্রত্যেকের এগেনস্টে ধরো এই যে 6R মানে যেটা বোঝায় অ্যাকচুয়ালি যে সবার আগে রাইট শব্দটা আছে, এই রাইট শব্দটা সবার আগে আছে, দিয়ে তারপরে অ্যাকচুয়ালি 6টা জিনিস, রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি, ঠিক আছে, রাইট সোর্স, 3টে হলো। তার সাথে সাথে এবার রাইট প্রাইস, রাইট টাইম, রাইট প্লেস, এই 6টা প্রিন্সিপাল তারা ফলো করে। তার মানে সেটাই সায়েন্টিফিক পারচেজিং বলা হবে, হুইচ ইজ এ রাইট কোয়ালিটি পারচেজ, রাইট কোয়ান্টিটি পারচেজ, রাইট সোর্স থেকে পারচেজ, রাইট প্রাইসে পারচেজ, রাইট টাইমে পারচেজ এবং রাইট প্লেসে পারচেজ। তো তার মানে এই যে জিনিসটা, এইটাকে ফ্যাক্টর অফ 6R বলা হয় ফর প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক পারচেজিং যদি আমরা বলি। তো রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি, রাইট সোর্স, রাইট প্রাইস, রাইট টাইম অ্যান্ড রাইট প্লেস, এই 6টাকে ফলো করা হয় নর্মালি। তাদের আমরা
প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক পারচেজিং বলে থাকি, এবং এইটা নরমালি ফ্যাক্টর অফ 6R এরকম বলা হয়, ফ্যাক্টর অফ 6R, যেহেতু প্রত্যেকের আগে রাইট শব্দটা আছে। কোয়ালিটি, কোয়ান্টিটি, সোর্স বলো বা প্রাইস, টাইম, প্লেস বলো, প্রত্যেকের আগে রাইট শব্দটা আছে। তো এই যে কনজুগেশনটা 6R যেখানটা, সেটাকেই অ্যাকচুয়ালি পারফেক্ট পারচেজিং বা সায়েন্টিফিক পারচেজিং হিসেবে আমরা ধরতে পারি। ওকে, এই গেল দুটো জিনিস। আর একটা হচ্ছে যে আমাদেরকে যদি কখনো স্ট্রেট ফরওয়ার্ড কোনো পারচেজ প্রসিডিউর লিখতে বলা হয়, তাহলে আমরা থিওরিটিক্যালি সেই পারচেজ প্রসিডিউরটাকে লিখবো কি করে, মানে উইদাউট নোয়িং দ্য কোম্পানি বা উইদাউট নোয়িং দ্য মেটেরিয়াল। আমরা প্রসেস বা মেটেরিয়াল না, আমরা গ্রস জেনারেল যে পারচেজ প্রসেস সেইটা আমরা লিখবো, সেই পারচেজ প্রসিডিউরটা আমাদেরকে লিখতে দেওয়া হয়। তো এখানে কোনো মেটেরিয়াল স্পেসিফিকেশন নেই বা কোনো কোম্পানির আমাকে পার্টিকুলার কোনো কোম্পানি লিখতে বলা হচ্ছে তা না। এটা ওভারঅল ইজ এ পারচেজ প্রসিডিউর হুইচ ইজ নিয়ারলি followed by all of the industries or all of the managements. ওকে, তো সেইটা আমরা কিভাবে লিখবো? তো এইটা যখন লিখবে, এটা একটু পর পর লিখবে, যে এই নরমালি ধরো যেটা আমরা যখন দেখি যে পারচেজ ধরো প্রসিডিউর, এবার এটা আমরা যেহেতু প্রসেস লিখছি, সো আমাদেরকে একটু অ্যারো করে করে বা একটু বক্স করে করে যেভাবে পারবে সেটা লিখবে। অ্যাকচুয়ালি যে কোনো পারচেজ শুরু হয়, পারচেজের প্রথমে একটা রিকুইজিশন তৈরি হয়। যে কোনো পারচেজের আমরা জানি যে পারচেজে প্রথমে তার রিকুইজিশন তৈরি হয়, এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল জব। তার মানে রিকুইজিশন হলো যে কি হবে বা কোনটা কেনার কথা ভাবা হচ্ছে বা তার রিলেটেড কি আছে। এটা রিকুইজিশন রেডি হওয়া মানে হচ্ছে তাহলে আমাদেরকে তারপরে সাপ্লায়ার লিস্ট খুঁজতে হয়। রিকুইজিশন রেডি হওয়া মানে আমার এবার সাপ্লায়ার লিস্ট লাগবে, যে আমি যে মেটেরিয়ালটা বলছি তার কে কে সাপ্লায়ার আছে বা কারা সাপ্লায়ার আছে। লিস্টটা আমি সাপ্লায়ার লিস্ট পেলাম। সাপ্লায়ার লিস্টটা পেরোনোর পরে, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল পারচেজ এবং এখানে লুকানো চুরানোর কিছু ব্যাপার নেই, আমি যেহেতু এস্টাবলিশ ইন্ডাস্ট্রি, এই কাজগুলো তারা করে না, কেননা অ্যাকাউন্টস এর ক্ষেত্রে গিয়ে গুরুতর বিপদ ঘটবে। তো তার জন্য কি করে না, সাপ্লায়ার লিস্ট তৈরি হওয়ার পরে আমাকে টেন্ডার করতে হবে। তাহলে আমি টেন্ডার নোটিশ করলাম। টেন্ডার নোটিশের পরে আমি বলে দিচ্ছি যে টেন্ডার নোটিশের কি ভাগ হয় বা কি হয়। টেন্ডার করলাম। টেন্ডার যদি আমি করি, তাহলে সেইটা আমাকে একসময় এসে আমাকে টেন্ডার ওপেন করতে হবে। নোটিশ হওয়ার পরে জমা হলো, বিডিং হলো, আমি টেন্ডার ওপেন করলাম। টেন্ডার ওপেন করার পরে জমা টমা হওয়ার পরে আমাকে যে রেট গুলো জমা পড়েছে সেইগুলো আমাকে স্টাডি করতে হবে, ম্যানেজার রিলেটেড এরিয়া। তো যত রেট আছে সেগুলোকে স্টাডি করা হলো। তার মধ্যে আমাকে লোয়েস্ট রেট খুঁজে বার করতে হবে। লোয়েস্ট রেট আমি বার করলাম। লোয়েস্ট রেটের যে হলো, তাকে যদি আমি সিলেক্ট করছি, তাহলে তার কাছে যাবে পারচেজ অর্ডার, তাকে আমি পারচেজ অর্ডার দেব। যদি লোয়েস্ট কেউ হচ্ছে, তার কাছে যাবে পারচেজ অর্ডার, তাকে আমি পারচেজ অর্ডার দিলাম। পারচেজ অর্ডার দিলে সে আমায় মেটেরিয়াল ডেলিভারি করবে। মেটেরিয়াল ডেলিভারি হওয়ার পরে আমার কাছ পর্যন্ত আসার পরে একটা ইন্সপেকশন হবে। আমি একটা ইন্সপেকশন করব যে অ্যাজ পার দ্য নর্মস ও মেটেরিয়ালটা আমায় দিয়েছে কিনা। ইন্সপেকশন হবে। ইন্সপেকশন হওয়ার পরে আমার স্টোরে মেটেরিয়ালটা যাবে। স্টোর পর্যন্ত যাওয়ার পরে এই যে ইন্সপেকশন এবং স্টোর দুটো জায়গা থেকেই আমি একটা স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট আমি পেলাম, যে ওকে, যা অর্ডার হয়েছিল তাই মেটেরিয়াল এসেছে, এরকম স্যাটিসফ্যাক্টরি পাবো আমি। স্যাটিসফ্যাক্টরি রিপোর্টটা পাওয়ার পরে কাজ হচ্ছে আমাকে বিল পাস করতে হবে, এবং বিল পাস হলে তবেই একমাত্র পেমেন্ট হবে যে সাপ্লায়ার তার কাছে। এই যে প্রসেসটা গোটাটা, এইটা নর্মাল ছোট বড় যে কোনো পারচেজের ক্ষেত্রে, কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড নর্মসের যে কোনো ইন্ডাস্ট্রি এটা ফলো করে। তার মানে ফার্স্ট টাইম একটা রিকুইজিশন তৈরি হচ্ছে। রিকুইজিশন অনুযায়ী আমাকে সাপ্লায়ার লিস্ট তৈরি করতে হয়। সাপ্লায়ার লিস্ট তৈরি হওয়ার পরে আমরা কোম্পানি টেন্ডার নোটিশ করে। টেন্ডার নোটিশ হওয়ার পরে সেই টেন্ডার ওপেন হলো। টেন্ডার ওপেন হওয়ার পরে ধরো জমা হলো, টেন্ডার ফর্ম টর্ম যারা জমা দেওয়ার তারা দিল। তারপরে আমাকে যা যা জমা পড়েছে তার ভিতরে আমাকে একটা রেট স্টাডি করতে হবে। হায়ার রেট, লোয়ার রেট, মিডিয়াম রেট, কোনটা আমাদের সঙ্গে যাচ্ছে কোনটা যাচ্ছে না, তার একটা স্টাডি হবে। তার ভিতরে আমাকে লোয়েস্ট রেট খুঁজে বের করতে হবে, হুইচ ওয়ান ইজ দ্য লোয়েস্ট,
লো রেটটা খুঁজে বের করলাম। লো রেট খুঁজে বের করার পরে যে কোম্পানি ওটা দিচ্ছে আমায় বা যে সাপ্লায়ার ওটা দিচ্ছে তাকে আমি পারচেজ অর্ডার দেব। লোয়েস্ট রেটের বেসিসে আমি তাকে পারচেজ অর্ডার দিলাম। পারচেজ অর্ডার পাওয়ার পরে সে আমায় মেটেরিয়াল ডেলিভারি করলো। মেটেরিয়াল ডেলিভারি হওয়ার পরে আমার নিজস্ব একটা ইন্সপেকশন হবে যে অ্যাকর্ডিং টু দ্য নর্মস বা স্ট্যান্ডার্ড তাকে যা বলা হয়েছিল বা টেন্ডারে যা বলা হয়েছিল সেই অনুপাতে সেই স্ট্যান্ডার্ড অনুপাতে মেটেরিয়াল ডেলিভারি হয়েছে কিনা সেটার একটা ক্লিয়ার ইন্সপেকশন হবে। ইন্সপেকশন থেকে আমি একটা রিপোর্ট পাবো যে হোয়েদার ইট ইজ স্যাটিসফ্যাক্টরি অর নট। দেন তারপরে সেটা আমি স্টোরে যাবে। স্টোরের পরেও স্টোর থেকেও আমি একটা রিপোর্ট পাবো যে হ্যাঁ মেটেরিয়াল ওকে আছে। তো সেটা দুটো রিপোর্ট, স্টোর এবং ইন্সপেকশন, দুটো রিপোর্ট আমার যখন স্যাটিসফ্যাক্টরি হবে তখন আমি মেটেরিয়াল রিলেটেড বিল পাস করার কথা ভাববো। এবং বিল পাস করলে তারপরে তো পেমেন্ট প্রসিডিওর টু সাপ্লাই, মানে যে সাপ্লায়ার তার পেমেন্ট হওয়ার ব্যাপার। এবার যদি আমরা কখনো পারচেজ প্রসিডিওর লিখি ইন্ডিভিজুয়ালি, তাহলে আমাদেরকে কিন্তু এই গোটাটা এই যেভাবে আমরা বলছি এইভাবেই আমাদেরকে পারচেজ প্রসিডিওর লিখতে হবে। কিন্তু রিকুইজিশন ফার্স্ট, দেন সাপ্লায়ার লিস্ট জড়ো করা, তারপরে তার বেসিসে টেন্ডার নোটিশ হওয়া, তারপরে টেন্ডার ফরম্যাট ওপেন হবে, টেন্ডার ওপেন হওয়ার পরে টেন্ডার সাবমিশন হয়, সাবমিশন হওয়ার পরে তার রেট গুলোকে স্টাডি করা, তার ভিতরে মোটামুটি লোয়েস্ট রেট কোনটা সেটা খুঁজে বের করা এবং তার বেসিস লোয়েস্ট রেট যে দিচ্ছে তাকে পারচেজ অর্ডার দেওয়া এবং তার কাছ থেকে মেটেরিয়াল ডেলিভারি হলো, তারপর সেই মেটেরিয়ালের ইন্সপেকশন করা এবং ইন্সপেকশন করার পরে মেটেরিয়াল স্টোরে গেল। স্টোর এবং ইন্সপেকশন দুটো থেকে যদি আমার স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট আসে দেন আমি এগোবো বিল প্রসেসের জন্য বা বিল পাস করার জন্য। বিলিং পাস হবে, বিল পাস হওয়া মানে সাপ্লায়ার পেমেন্টের জায়গাটা খুলে যাবে বা সাপ্লায়ার পেমেন্ট পাবে। এবার এইটা নর্মাল একটা পারচেজ আইডিয়া যেটা মোর অর লেস সমস্ত আমাদের যদি আমরা দেখি তাহলে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো। এবার এইখানে একটা জায়গা আমরা বললাম যে টেন্ডার, এই যে টেন্ডার বললাম, টেন্ডার রিলেটেড মেটেরিয়াল আমাদের সব পড়তে হয় না, কিন্তু টেন্ডারের দুটো জিনিস আমাদেরকে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে টেন্ডারের গ্রস যে ভাগ হয় তার মধ্যে তিনটে জিনিস হয়। হ্যাঁ, একটা ফরমেশন ইজ নোন অ্যাজ সিঙ্গেল টেন্ডার, একটা শব্দ, একটাকে বলে সিঙ্গেল টেন্ডার, সেকেন্ড একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে ক্লোজ টেন্ডার, আর থার্ড একটা হয় ওপেন টেন্ডার। এই যে তিনটে ফর্মা, এই তিনটে ফর্মাই নর্মালি নাড়াচাড়া হয়। যখন আমরা সিঙ্গেল টেন্ডার বলি তার মানে এটা ক্ষেত্রে কি হয় না, এটা সিঙ্গেল টেন্ডার যেগুলো, সিঙ্গেল টেন্ডার মানে হচ্ছে যে প্রোডাক্ট যে মেটেরিয়ালের শুধুমাত্র কোয়ালিটিটাই ইম্পর্টেন্ট, যেটা আর অন্য কোনো অ্যাঙ্গেল নেই, শুধুমাত্র মেটেরিয়াল কোয়ালিটিটাই ইম্পর্টেন্ট জিনিস। তো সেক্ষেত্রে কি হবে না, এ রিলায়েবল ফার্ম বা একটা রিলায়েবল জায়গা থাকবে যেখান থেকেই মেটেরিয়ালটা সাপ্লাই করতে বলা হবে বা সেখান থেকেই সাপ্লাই নেওয়ার কথা ভাবা হবে। সেইগুলো হচ্ছে সিঙ্গেল টেন্ডার, যাদের অনলি কোয়ালিটি ইজ দ্য কনসার্ন এবং কোয়ালিটিটাই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর কোনো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়। সেখানে নর্মালি একটা রিলায়েবল কোনো সাপ্লায়ার থাকে বা একটা রিলায়েবল কোনো ফার্ম থাকে যাকে সেই মেটেরিয়ালটা সাপ্লাই করতে বলা হয়। তাহলে সেক্ষেত্রে টেন্ডার যা ইস্যু হচ্ছে বা টেন্ডার রিলেটেড যা পেপার ইস্যু হচ্ছে সেইগুলো সিঙ্গেল টেন্ডার বেসিস পেপার বা সিঙ্গেল টেন্ডার রিলেটেড পেপার। এরপরে যেটা একটা ফরমেশন, দ্যাট ইজ এ ক্লোজ টেন্ডার। ক্লোজ টেন্ডার মানে হচ্ছে যে কতগুলো রেজিস্টার্ড ফার্ম আছে বা কতগুলো রেজিস্টার্ড সাপ্লায়ার আমার কাছে আছে, তো আমরা শুধুমাত্র সেই রেজিস্টার্ড ফার্ম বা রেজিস্টার্ড সাপ্লায়ারদেরকেই বলবো টু ফর সাপ্লাইং অফ দ্য গুডস, সেই মেটেরিয়ালটা দেওয়ার জন্য। তার মানে অনলি রেজিস্টার ফার্মস আর ইনভাইটেড ফর সাপ্লাইং দ্য গুডস। তার মানে নির্দিষ্ট লিমিটেড কতগুলো রেজিস্টার্ড ফার্ম বা কতগুলো রেজিস্টার সাপ্লায়ার থাকবে, তাদেরকে বলা হবে যে মেটেরিয়ালটা সাপ্লাই করার জন্য। এবার তাদের ভিতরে যে লোয়েস্ট রেট দেবে সে আমাকে মেটেরিয়ালটা প্রোভাইড করবে বা মেটেরিয়ালটা ডেলিভারি করবে। তো তার মানে সেটা ক্লোজ টেন্ডার। আর একদম ওপেন খোলা হয় একটা, দ্যাট ইজ এ ওপেন টেন্ডার ইকুয়েশনস, যেটা ওয়াইডলি পাবলিশড হবে, যে টেন্ডার কপি ওয়াইডলি পাবলিশ হবে থ্রু ন্যাশনাল নিউজ পেপার্স অর ম্যাগাজিনস ইত্যাদিতে ওয়াইডলি পাবলিশ হবে এবং যেটা ওপেন টু অল ফার্মস অ্যান্ড অল সাপ্লায়ার, যেটা সমস্ত রিলেটেড ওই র মেটেরিয়াল সাপ্লাই করেন বা ওই ধরনের মেটেরিয়াল সাপ্লাই করেন এমন সমস্ত ফার্ম বা সমস্ত সাপ্লায়ারের কাছে ওটা ওপেন এবং যে কেউ ওখানে টেন্ডার ফিল আপ করতে পারে এবং তার ভিতরে কোম্পানি যাকে লোয়েস্ট রেট ভাবছে বা বেটার ভাবছে, কোম্পানি তার সঙ্গে কাজ করবে। বাট এটাকে বলা হয় যে আমরা যদি সিঙ্গেল টেন্ডার এবং ক্লোজ টেন্ডারের সঙ্গে কম্পেয়ার করি তাহলে ওপেন টেন্ডারকে বলা হয় ইট ইজ অ্যাকসেপ্টেড মোস্ট
ইকোনমিক ওয়ে অফ টেন্ডারিং বলা হয় ওপেন টেন্ডারকে। যদি আমরা সিঙ্গেল টেন্ডার এবং ক্লোজ টেন্ডারের প্যারালাল ভাবি, তাহলে ওপেন টেন্ডারকে কিন্তু ইট ইজ এ মোস্ট ইকোনমিক ওয়ান ভাবা হয়, বিকজ ওপেন যেহেতু সবার ক্ষেত্রে এবং এটা ওয়াইডলি পাবলিশ হয় যেহেতু, সেহেতু প্রচুর রেজিস্টার্ড ফার্ম এবং প্রচুর রেজিস্টার্ড সাপ্লায়ার এটার মধ্যে পার্ট নিতে পারেন, এবং তার ভিতর থেকে কোম্পানি যেহেতু সিলেক্ট করতে পারছে, তো রাদার দেন সিঙ্গেল বা ক্লোজ টেন্ডারের থেকে ওপেন টেন্ডারের অ্যাকসেপ্টেন্স অনেক বেশি এটা বলা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রোডাক্ট আছে যাদের কোয়ালিটির জন্য বা অন্যান্য রিস্ক আছে, তার জন্য ওপেন টেন্ডারে দেওয়া যাবে না। যেমন যে কোনো কোম্পানি যখন ধরো গভর্নমেন্ট বা কোনো কোম্পানি যখন ধরো কোনো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল কিনছে ধরো, হ্যাঁ, তো ইউরেনিয়াম, থোরিয়াম আমরা যাই বলি, দোজ অল আর রেস্ট্রিক্টেড মেটেরিয়ালস অ্যান্ড রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। সেক্ষেত্রে ইট ইজ নট পসিবল যে ইট ক্যান বি পারচেজ থ্রু এ ওপেন টেন্ডার অর ক্লোজ টেন্ডার, এটা সম্ভব নয়। এটা একটাই মাত্র কনসার্ন বা একটাই মাত্র রেজিস্টার্ড সাপ্লায়ার বা অর্গানাইজার থাকবে, যে একমাত্র এটা সাপ্লাই করবে এবং অন্য কারোর হাতে এটা যাবে না। তো সেগুলোর ক্ষেত্রে সিঙ্গেল টেন্ডার তো মানে অবশ্যম্ভাবী, অন্য কাউকে তো দেওয়া যাবে না মেটেরিয়াল, অন্য কারোর কাছ থেকে মেটেরিয়াল নেওয়া যাবে না বা অন্য কাউকে সাপ্লাই করতে বলাও যাবে না। তো এইরকম যেগুলোতে ধরো কোয়ালিটি বা নেচার অফ দ্য প্রোডাক্ট ইজ কনসার্ন, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু ওপেন টেন্ডার হবে না বা ওপেন টেন্ডার করা হয় না। এবার ওপেন টেন্ডার ইকোনমিক কেন? ওপেন টেন্ডার ইকোনমিক এই কারণে যে ওপেন টেন্ডারের ক্ষেত্রে আমরা যেগুলো মাস স্কেলে যখন কেনা হয়, ধরো কোনো র মেটেরিয়াল, আয়রন, কোনো এরকম ম্যাঙ্গানিজ, আয়রন, কপার ইত্যাদি ইত্যাদি, যখন মানে আমরা থাউজেন্ডস অফ টন যখন হয়, তখন আমরা ওপেন টেন্ডার করলে ইট মে বি ইকোনমিক, যে কোনো না কোনো একটা কোম্পানি কোথা থেকে আসবে যে হয়তো রেটটা দিতে পারছে, ভালো রেট, বেটার দেন আদার, সেই ক্ষেত্রগুলোতে আমরা ওপেন টেন্ডারে যেতে পারি। কিন্তু ওপেন টেন্ডার মানে আমরা সবটা পারবো এরকম না, ওপেন টেন্ডার সবার ক্ষেত্রে অ্যালাউ না। তো জেনারেল ফরমেশনে লিখবে যখন, তিনটে লিখবে, যে দেয়ার ইজ এ টাইপ হুইচ ইজ নোন অ্যাজ সিঙ্গেল টেন্ডার, দেয়ার ইজ এ টাইপ হুইচ ইজ নোন অ্যাজ ক্লোজ টেন্ডার, অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার টাইপ হুইচ ইজ নোন অ্যাজ অ্যান ওপেন টেন্ডার। এবার কম্পারিজন যদি আমরা জেনারেল কম্পারিজন ধরি, তাহলে ওপেন টেন্ডার ইজ মোস্ট ইকোনমিক ওয়ান বলা হয়, বাট ইট ইজ নট ফর দ্য অল মেটেরিয়ালস, এটা সবার জন্য নয়। তেমনি সেকেন্ডারিতে যখন দেখবে আমরা স্টোর করবো, এইটা গেল পারচেজের ইউনিটটা, এরপরের যেটা সেটা স্টোর রিলেটেড দেখবে। স্টোর আমরা যখন পড়ি, স্টোরের ক্ষেত্রে বলা হয় যে অ্যাকচুয়ালি স্টোর বলে আমরা যেটাকে বলছি, স্টোরেজ বলে শব্দ ব্যবহার হয়, স্টক ইজ এন অ্যানাদার ওয়ার্ড, এখানে এটাও ব্যবহার হয়। এবার আমরা অ্যাকচুয়ালি স্টোরের পারপাস কি হয়, স্টোরের যে পারপাস, তার ভিতরে অনেকগুলো জিনিস হচ্ছে। স্টোরকে মেটেরিয়াল রিসিভ করতে হয়, তার অ্যাকাউন্টস রাখতে হয়, সেই মেটেরিয়াল হ্যান্ডেল করতে হয়, এবং তাকে স্টক এর হাইলাইট করতে হয়, স্টক হিসেব রাখতে হয়, কোনো অ্যাবনর্মাল কনজাম্পশন হচ্ছে কিনা সেটা নোট রাখতে হয়, গুড হাউসকিপিং থাকতে হয়, কেন বড় স্টোর হলে সেখানে প্রচুর রকমের মেটেরিয়াল আছে, এবং সেগুলো যদি হাউসকিপিং ঠিকঠাক না থাকে তাহলে মেটেরিয়াল লস হওয়ার বা ওয়েস্টেজ হওয়ার চান্স থেকে যাবে। গুড হাউসকিপিং থাকতে হয়, এবং তাকে টাইম টু টাইম ভেরিফিকেশন চালাতে হয়, যাতে করে গোটা মেটেরিয়ালটা বা গোটা সিস্টেমটা ঠিক থাকে বা গোটা জিনিসপত্রগুলো আমার ঠিক থাকে। তো তার মানে দুটো, এক হচ্ছে যে তাকে স্টোরটাকে যেমন মেনটেন করা, তেমনি প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন রাখা, এই দুটো কাজই কিন্তু স্টোরের পড়ে। প্রোডাকশনের সঙ্গে কোঅর্ডিনেশন রাখা এবং নিজের স্টোরটাকে মেনটেন করা। তো তার মানে আমরা যদি স্টোরের হাইলাইটেড ভাবি কিছু, তাহলে প্রথম তো একে মেটেরিয়াল রিসিভ করতে হয়, এটা একটা প্রথম কাজ, যে যা লিস্ট সেই অনুপাতে এরা মেটেরিয়াল রিসিভ করে, এবং এই মেটেরিয়াল রিসিভ করার পরে এই মেটেরিয়াল যেটা ও রিসিভ করছে সেটাকে তোকে স্টোর করতে হবে, এবং পাশাপাশি এটার অ্যাকাউন্টস রাখতে হবে, যে কি রিসিভ করছে, কত রিসিভ করছে, কিসের করছে। তার মানে মেটেরিয়াল রিসিভ করা, তার স্টোর এবং তার অ্যাকাউন্টস রাখা, এবং তারপরে সেই মেটেরিয়াল হ্যান্ডলিং, সেই মেটেরিয়ালটাকে হ্যান্ডেল করা। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে সব মেটেরিয়াল এরকম কখনো নয় যে আমি হাতে করে নিয়ে গিয়ে আলমারিতে দিয়ে রেখে দেবো বা র্যাকে তুলে দেবো, এরকম তো নয়। তো ছোট বড় বিভিন্ন আছে। তো মেটেরিয়াল হ্যান্ডলিং যে প্রসেস, সেটা স্টোরের মধ্যে রাখা। আমরা জানি যে এখন অনেক হয়ে গেছে, ধরো অটোমেটিক সিস্টেম আছে প্রচুর, আমরা এজিভি বলে একটা জিনিসকে জানি,
এজিভি ইজ ফ্যামিলিয়ার নাও, অটোমেটিক গাইডেড ভেহিকল। এজিভি আছে, ছোট বড় কাঠ হয়, যে কাঠ গুলো দেখো, চাকা লাগা হুইল লাগানো যে কাঠ হয় সেগুলো হয়, কিংবা অটোমেটিক গাইডেড ভেহিকল হয় যাদের সেন্সার বা কন্ট্রোলার দিয়ে কোথা থেকে চালানো হয়। তো এই সবগুলো মিলে গোটা ফ্লোরটা, গোটা স্টোর ফ্লোরটায় মেটেরিয়াল হ্যান্ডলিং একটা প্রসেস যেটাকে মেনটেন করতে হয়। এবং এইটার সাথে সাথে তাকে স্টক, তার কাছে কি আছে না আছে সেটা হাইলাইট করা, এটা একটা মেজর জিনিস। স্টক হাইলাইট করা, এটাও স্টোর ম্যানেজার যিনি থাকেন তার আন্ডারে জব। অবশ্যই স্টককে মেনটেন করা, হাইলাইটেড করা। এবং হাউসকিপিং, গুড হাউসকিপিং ইট ইজ অলসো পার্ট অফ দ্য স্টোর, যেটা স্টোর ম্যানেজারকে করতে হয়। হাউসকিপিং এর লোকজন থাকে আলাদা, কিন্তু ম্যানেজারকে দেখতে হয় যে সেটা হয়েছে কিনা। এবং অ্যাডবেস্ট যেটা, সেটা হচ্ছে ভেরিফিকেশন। এটা টাইম টু টাইম বাইরের মেটেরিয়াল যে ম্যানেজার আছেন তিনি কিন্তু টাইম টু টাইম ভেরিফিকেশনে আসতে পারেন। যে কোনো মেটেরিয়াল, যে কোনো সময় যে কোনো মেটেরিয়াল স্টোর চেক হতে পারে, যে কোনো সময় চেকিং করা হয় এবং সেটা খেয়াল রাখা হয়। এবং খেয়াল রাখা হয় এই কারণে যাতে করে কোনো অ্যাবনর্মাল কোনো কনজাম্পশন হচ্ছে কিনা সেটাকে ডিটেক্ট করা। ওয়েস্টেজ হাউসকিপিং, ব্যাড হাউসকিপিং হওয়ার জন্য কোনো মেটেরিয়াল ওয়েস্ট হচ্ছে কিনা। এবং ফ্লোরে ধরো কোনো মেটেরিয়াল ফ্লোরে পড়ে থাকলে বা নষ্ট হবে, বা লেন্দি টাইম যদি কোনো জল ফল টাচ হয়ে যায় তাহলে নষ্ট হবে, বা এরকম যে জিনিসপত্রগুলো সেইগুলোকে সেইভাবে প্রোটেক্টেড রাখা হয়েছে কিনা স্টোরের মধ্যে, এরকম জিনিসের জন্যই ভেরিফিকেশন হয়। তো তার মানে মেটেরিয়াল রিসিভ করা স্টোরের একটা বড় কাজ, সেই তাকে স্টোরে রাখা এবং তার অ্যাকাউন্টস কে আপডেট করা যে কি মেটেরিয়াল সে রিসিভ করলো। তার মেটেরিয়াল হ্যান্ডলিং সেটাকে সুষ্ঠুভাবে করা, সেটা একটা কাজ। স্টককে হাইলাইট করা যে কোন স্টক কোথায় আছে, কতটা আছে, কি আছে। গুড হাউসকিপিং রাখা যাতে করে কোনো মেটেরিয়াল ওয়েস্টেজ না হয় বা কোনো মেটেরিয়ালের কোনো রকমের ক্ষতি না হয়, মানে কোনো ড্যামেজ না হয় সেটা। এবং তার সাথে সাথে টাইম টু টাইম ভেরিফিকেশন করানো যে যাতে করে কোনো যদি কোনো অ্যাবনর্মাল কনজাম্পশন আছে কিনা, ওভার কনজাম্পশন আছে কিনা, বা কোনো মেটেরিয়াল ওয়েস্টেজ হয়েছে কিনা ধরা পড়ে। বেসিক্যালি এইটা আমরা জানি। এবার স্টোরের ক্ষেত্রে আমরা ভাবি হয়তো যে স্টোর একটা স্টোর না, স্টোরের একটা স্টোর একটা উপরের শব্দ, একদম উপরের শব্দ। তো যাদের ধরো যে সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে স্টোর আমরা বলছি, সেটা মানে নট ইন জেনারেল, মানে খুব ছোট একটা জায়গা বা মেটেরিয়াল আছে এরকম ব্যাপারটা নয়। স্টোর হচ্ছে একদম মাদার একটা শব্দ, একদম উপরে ব্যবহার করা হচ্ছে। অ্যাকচুয়ালি যেগুলো বড় ইন্ডাস্ট্রি, যাদের ধরো শেপ অ্যান্ড সাইজ একটু বড়, তাদের স্টোর বললে, স্টোর সেন্ট্রাল স্টোর বললে যে জায়গাটা বোঝায়, সেইটারও আবার ৫টা ৬টা ডিভিশন আছে। স্টোরটার ভিতরে ৬টা ৭টা ডিভিশন। এবার এই গোটা স্টোরটার ওপরে একজন ম্যানেজার আছে, স্টোর ম্যানেজার, যিনি কাজ করেন আন্ডার মেটেরিয়াল ম্যানেজার। মেটেরিয়াল ম্যানেজারের নিচে একজন আছেন ম্যানেজার, যিনি স্টোর হ্যান্ডেল করেন। তো তিনি স্টোর ম্যানেজার। এবং তার মানে ম্যানেজার ইটসেলফ, একটা ম্যানেজারকে নিয়োগ করা মানে তার মানে স্টোর ম্যাটারটা খুব ছোটখাটো নয়। মানে খুব ছোট জিনিস হলে সেটা নিশ্চয়ই একটা ম্যানেজার লেয়ারের লোককে রাখা হতো না। তাহলে যাদের ক্ষেত্রে এটা বড় ধরো, তাদের যদি আমরা মোটামুটি যদি আমরা ভাগ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ছোট জিনিস না। তার কারণ হচ্ছে যাদের একটু বিগ স্টোর যদি দেখো, আউটপুট আমরা জানি যে ইনপুট স্টোর আছে, তার সাথে আউটপুট স্টোর আছে। এমন নয় যে শুধুমাত্র আমার তৈরি হওয়ার আগে জিনিস রাখতে হবে বা তৈরি হওয়ার পরে জিনিস রাখতে হবে। আমাকে রাখতে হবে দুটোই, আমাকে আউটপুটও রাখতে হবে, আমাকে ইনপুটও রাখতে হবে। তার মানে স্টোরটা এরকম ছোট জায়গা বা ছোট মেটেরিয়ালের মতো নয়। এমনি যদি আমরা বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখি, তাহলে স্টোর বলে যে সিস্টেমটাকে আমরা দেখব, এটার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবে ভাগ আছে। দেখবে এর একটা পার্ট যেটা হয়তো র মেটেরিয়াল হ্যান্ডেল করে, সেটা স্টোরের একটা বড় অংশ যেটা র মেটেরিয়াল হ্যান্ডেল করে। আবার স্টোরের সেকেন্ড আরেকটা বড় এরিয়া যারা হয়তো স্পেয়ার পার্টস রিলেটেড ম্যাটার হ্যান্ডেল করে, তারা একটা বড়। আর একটা পার্ট যেটা জেনারেল সাপ্লাই, সেটা একটা পার্ট যেটা আর একটা স্টোরের অংশ। আর একটা পার্ট ধরো যারা টুলস হ্যান্ডেল করে, মেশিন রিলেটেড টুলস, সব টুলস হ্যান্ডেল করে, সেটা একটা জায়গা। আবার এর ভিতরে আর একটা বড় জায়গা আছে যারা আউটপুটটাকে, মানে ফাইনাল গুডস, সেটাকে হ্যান্ডেল করবে। তার মানে এই ইন্ডিভিজুয়ালি এইগুলো সব একটা জায়েন্ট সাইজের স্টোর, যেটাকে আমরা ওভারহেডে একটার সাথে একসঙ্গে স্টোর বলছি। একটা পার্টে হয়তো র মেটেরিয়াল, একটা পার্টে স্পেয়ার পার্টস, একটা পার্টে জেনারেল সাপ্লাই, একটা পার্টে টুলস এর, তারপরে আর একটা পার্টে আউটপুট যেটা ফাইনাল গুড সেটা। এই গোটাটা মিলে একটা কোম্পানি স্টোর। তো এমন নয় যে এইটা একটা পার্ট, এই গোটা সিস্টেমটা মিলে তো স্টোরটা। তো তার মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পারচেজ আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মেটেরিয়াল রিসিভ আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্টক আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্টক
ভেরিফাই করার ব্যাপার আছে, প্রত্যেককে রাখার পদ্ধতি আলাদা, প্রত্যেককে যাতে ড্যামেজ না হয় সেটাকে লক্ষ্য রাখার পদ্ধতি আলাদা, প্রত্যেকের আপডেট করতে হবে প্রত্যেকটা হিসেব, এবং কে কখন শেষ হচ্ছে, মানে ধরো প্রত্যেকের একটা করে এমার্জেন্সি লেভেল আছে, প্রত্যেকের একটা করে তোমার বাফার বলে, মানে এমার্জেন্সি টাইপে কাজে লাগানোর জন্য বাফার, সেফটি স্টক যাকে আমরা বলি, প্রত্যেকের একটা আলাদা আলাদা বাফার স্টক আছে, সেই বাফার স্টকটা প্রত্যেকের জন্য মেনটেন করতে হবে, এবং কখন কোন প্রোডাক্ট বাফার স্টকে পৌঁছাচ্ছে তার আগে তাকে অর্ডার করা, এই যে ম্যাটারগুলো সেটা প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে করতে হবে। এটা হচ্ছে ব্যাপার, যে এমন নয় যে যে কোনো একটা করা হচ্ছে বা যে কোনো একটা করা হচ্ছে না। এইখানে আমরা জানি যে প্রত্যেকটা মেটেরিয়াল, এই যে আমরা বলছি, এই প্রত্যেকটা মেটেরিয়ালের সাথে এখানে একটা শব্দ পাবে, there is a word বিন কার্ড। বিন কার্ড বলে একটা শব্দ হয়। বিন কার্ড আমরা জানি, বিন কার্ড যদি আমরা লাইব্রেরির সাথে ম্যাচ করি তাহলে বিন কার্ড আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা জানি লাইব্রেরির ক্ষেত্রে একটা ইয়েলো কালারের বা রেড কালারের একটা কার্ড হয়, যেটা বইয়ের পিছন দিকে, বইটার পিছন দিকে রাখা থাকে। যখন আমরা লাইব্রেরি থেকে বইটা নিই তখন ওই কার্ডটা লাইব্রেরিয়ান বার করে নেয় এবং নাম, ডেট এসব ওই কার্ডটায় লিখে তারপরে বইটা আমাদেরকে দেয়। এবার আবার ওই কার্ডটা দেখলে বোঝা যাবে যে এই বইটা কে কে নিয়েছে এবং কোন কোন সময় নিয়েছে এবং লাস্ট এই বইটা কার কাছে আছে। এইগুলোকে যেমন ডিটেক্ট করা যায়, তেমনি প্রোডাক্টের ক্ষেত্রে প্রত্যেকের এরকম একটা করে কার্ড থাকে, যেটাতে মেটেরিয়ালটা কতটা আছে, লাস্ট কবে মেটেরিয়াল পারচেজ হয়েছে, এখন কতটা আছে এবং লাস্ট কত খরচ হয়েছে, এই যে রিডিংটা পাওয়া যায়, দ্যাট ইজ নোন অ্যাজ বিন কার্ড। সেটাকে আমরা বিন কার্ড বলি। যেমন আমরা একই সেম জিনিস আমরা দেখতে পাই এ কার্ড হুইচ ইজ অ্যাটাচড টু এভরি বুক ইন এ লাইব্রেরি। যেমন আমরা দেখি তেমনি দিস ইজ এ কার্ড হুইচ ইজ অ্যাটাচড টু এভরি র্যাক, এভরি সেলফ অর এভরি কন্টেনার অফ দ্য মেটেরিয়াল, যার সাথে অ্যাটাচ থাকে, এটাকে আমরা বিন কার্ড বলি। এবার এখন ধরো লাইব্রেরির ক্ষেত্রে, যেমন বড় লাইব্রেরি যদি যাও, আমরা যেমনি ছোট লাইব্রেরিতে বলছি যে কার্ড পাওয়া যাবে বইটা শেষে, তেমনি যদি বড় কোনো লাইব্রেরিতে যাও তাহলে দেখবে এই কার্ডটা ভীষণভাবে ট্রান্সফার হয়েছে। এই কার্ডটা এখন আমরা জানি ডিজিটাল সিস্টেমে বারকোড হিসেবে সেন্সর বারকোড অনেকগুলো জিনিসে কনভার্ট হয়ে গেছে। তাতে করে কি হবে না, গোটা এই যে বিন কার্ডটা আমরা কোনো না কোনো মেশিনে সফটওয়্যারে দেখতে পাবো। তো সেই মেটেরিয়াল রিলেটেড নাম্বারটা বসালেই ওটা পুরো বিন কার্ডটা খুলবে, যে প্রেজেন্ট কত আছে, কি আছে না আছে সবটা, বিকজ এটা বারকোড বা সেন্সর দিয়ে এখন হয় বা সেন্সর দিয়ে করা যায়। এবং যখন মেটেরিয়াল কম তখন হয়তো আমরা করছি কার্ড দিয়ে বা হাতে লিখে, কিন্তু মাস মেটেরিয়ালের ক্ষেত্রে বিন কার্ড ইটসেলফ ইজ এ সফটওয়্যার বেস সিস্টেম, যেখানে ধরো স্টোর ম্যানেজার মেশিনে বসলেই বুঝতে, যদি চায় কোনো প্রোডাক্ট জানতে, সে বুঝলে ওখানে মেশিন থেকেই সে জানতে পারবে যে এই মুহূর্তে কতটা স্টক আছে, লাস্ট কবে পারচেজ হয়েছে, কতটা প্রোডাক্ট বেরিয়েছে, কতটা আছে, এর এখন পারচেজ করতে হবে কিনা, এই সব কিছুই সে দেখতে পাবে। দ্যাট ইজ এ বিন কার্ড। বিন কার্ডের খুব কমিউনিফাইড মানে কমন এক্সাম্পল যদি বলে, দ্যাট ইজ আমরা যেমন বুকসে, লাইব্রেরি বুকসের ক্ষেত্রে যে কার্ডটা দেখি সেরকম। নর্মালি এ কার্ড হুইচ ইজ অ্যাটাচ টু এভরি র্যাক অফ এ স্টোর, এভরি সেলফ অফ এ স্টোর অর এভরি কন্টেনার অফ এ স্টোর, যেটা আমাদের অ্যাকাউন্টস অ্যান্ড ব্যালেন্স অফ দ্যাট মেটেরিয়াল আমাদেরকে দেখায়, যে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যালেন্স অফ এ স্পেসিফিক মেটেরিয়াল, সেটা আমরা নর্মালি বিন কার্ড হিসেবে জানি। এরপরে বিন কার্ডের পরে দেখবে আরেকটা দুটো জায়গা আছে, সেই দুটো আমি বলে দিই, তাহলে মোরালে স্টকের জায়গাটা আমাদের হয়ে থাকবে। একটা হচ্ছে এই যে স্টকে যে মেটেরিয়াল, তার একটা যে মেটেরিয়াল স্টক আছে, ধরো তার কাছে আমি জানি এই স্টকটা আছে, ওকে। এবার এই যে স্টক থেকে তাকে মেটেরিয়াল সে ইস্যু করে, এই স্টক থেকে মেটেরিয়াল ইস্যু করে স্টোর। এইবার এই যে স্টোর, তার কাছে স্টক এবং সেখান থেকে ইস্যু হচ্ছে, এই যে প্রসেসটার ভিতরে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ দ্য ভ্যালুয়েশন অফ মেটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর। মানে যে মেটেরিয়াল ভ্যালুয়েশন ইস্যু হচ্ছে স্টোর থেকে, তার ভ্যালুয়েশন করা, তখন পারচেজ থেকে সমস্ত দামই স্টোরের কাছে আছে, ডেটাবেসটা আছে। তো দ্যাট ইজ দ্য ভ্যালুয়েশন অফ মেটেরিয়াল যে ইস্যুড ফ্রম স্টোর। তো যা মেটেরিয়াল ইস্যু করা হচ্ছে সেইটার যদি আমরা ভ্যালুয়েশন করতে চাই তাহলে মানে কি ভাবে করা হয় বা কি মেথডে করা হয়। এবার এখানটা আমরা যদি দেখি, এখানে অনেক মেথড আছে, সেইগুলো ম্যাথামেটিক্যাল জায়গা খুব একটা নেই, কিন্তু যদি প্রসেস পড়ে তাহলে লিখতে হবে এবং ইন্ডিভিজুয়ালি প্রসেসগুলো লিখতে হয়। যে এই যে ভ্যালুয়েশন অফ মেটেরিয়াল হয় প্রসেসটা, যেটা আমরা ধরো ইস্যু করছি, তো এইটা
এই মেথডটা হচ্ছে ইট ইজ এ ভ্যালুয়েশন মেথড। যদি আমরা এটা প্রসেস বলি, ইট ইজ ভ্যালুয়েশন অফ মেটেরিয়াল। ওকে, এরকম হুইচ মেটেরিয়াল, ভ্যালুয়েশন অফ মেটেরিয়াল হুইচ ইজ ইস্যুড ফ্রম স্টোর, যেটা স্টোর থেকে ইস্যু করা হচ্ছে সেইটা। ওকে, এইবার এইটা কেন ইস্যু করা হয়, তার কারণ হচ্ছে যে মেবি ধরো যখন পারচেজ করা হচ্ছে মেটেরিয়াল, কোনো মেটেরিয়াল, তার যে কস্টিং পড়ছে, পারচেজ করতে তার যে কস্টিং পড়ছে, সেইটা স্টোরের কাছে জানা, বা স্টোর জানে, বা স্টোর ওই মেটেরিয়ালটার ওই ভ্যালুয়েশনটা জানে। এরপরে ধরো যখনই কোনো মেটেরিয়াল রিসিভ হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা তো ইউজ হয় না, বা সঙ্গে সঙ্গে সেটা প্রোডাকশনে হয়তো যায় না। তো এরপরে ধরো একটা গ্যাপ হয়ে হয়তো যখন প্রোডাকশনে যাবে, তো এই যে প্রোডাকশনে যখন যাচ্ছে, তখন ওই মেটেরিয়ালটার ভ্যালুয়েশনটা স্টোরই জানে একমাত্র। তো যখন ইস্যু করবে ও, তখন ও প্রত্যেকবার ওই মেটেরিয়ালটার কি ভ্যালু সেইটার কাগজ পাঠাবে, যে কতটা ভ্যালুয়েশন, তার কারণ ওর কাছে প্রিভিয়াস ভ্যালুয়েশনটা আছে, বা প্রোডাক্টের দামটা আছে। এইখানে যেগুলো ফলো করা হয় তার মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে, যা যা মেথডে ফলো করা হয়। যেমন ধরো খুব ভীষণ ফ্যামিলিয়ার দুটো পদ্ধতি, ফিফো একটা, লিফো একটা, এরা ভীষণ ফ্যামিলিয়ার দুটো প্রসেস। ফার্স্ট ইন ফার্স্ট আউট ইজ FIFO, ফিফো বলে যেটাকে। লিফো ইজ এ মেথড লাস্ট ইন ফার্স্ট আউট, এটা একটা মেথড। তাছাড়াও এটা ছাড়াও অ্যাভারেজ প্রাইস মেথড আছে, ফিক্স প্রাইস মেথড আছে, অনেকগুলো, এরকম অনেকগুলো মেথড আছে। ঠিক আছে, ওয়েটেড অ্যাভারেজ মেথড আছে, ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, এরকম মেথড আছে। তো এই যে প্রসেস গুলো, যেমন ধরো ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে যে যখন মেটেরিয়াল গুলোকে স্টোর থেকে বেরোচ্ছে, তখন কি করা হয় না, যেটা ফার্স্ট আসছে সেটাকে ফার্স্ট দিয়ে দেওয়া হয়, যেটা ফার্স্ট ইন হয়েছে সেটাকে ফার্স্টে আউট করা হয়, এটা একটা পদ্ধতি। আর লাস্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে শেষ থেকে শুরু হচ্ছে, মানে যেটা মানে প্রথম থেকে শুরু হচ্ছে, যেটা সবার শেষে এসছে সেটা ফার্স্ট যাবে, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। দুটো ক্ষেত্রেই কিন্তু যখন চার্জ লিখবে, ধরো স্টোর জানে যেটা পারচেস করার জন্য কত টাকা লেগেছে বা কি, তো প্রাইসেস অফ দ্য মেটেরিয়াল আর চার্জ অ্যাট দ্য কস্ট অ্যাট হুইচ দ্য লট ওয়াজ পারচেজ, মানে যে সময় যে লটটা বেরোচ্ছে, ওই লটটা যে রেটে পারচেজ হয়েছিল সেই রেটটা কিন্তু বসাবে স্টোর, মানে সেই রেটটা বেশি কাগজটা দেবে স্টোর। তো তার মানে স্টোর জানে যে কোন রেটটা, তো সে সেই রেটে বেশি করবে। এবার কি হয়, এই যে রেটটা বসানো হচ্ছে, কখনো এটা লাস্ট ইন ফার্স্ট আউটের হিসাবে হলে ধরো করবে, ফার্স্ট ইন ফার্স্ট আউটের লাস্ট ইন ফার্স্ট আউটের হবে। এবার এই যে প্রাইস বসানো, যেটা সেক্ষেত্রে অনেক সময় হতে পারে যে কেউ অ্যাভারেজ প্রাইস বসাচ্ছে, কেউ ফিক্সড প্রাইস বসাচ্ছে, আবার কেউ ওয়েটেড প্রাইস বসাচ্ছে। যখন ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, এই যে ক্যালকুলেশন, এটা করা হয় কিভাবে, এই যে ওয়েটেড অ্যাভারেজ প্রাইস অ্যাকচুয়ালি ধরো তিনটে মেটেরিয়াল আছে, যদি হয় যে তিনটে মেটেরিয়াল আছে, একটা W1, W2, W3 যাদের কোয়ান্টিটি, এবং P1, P2, P3 এরকম যদি প্রাইস হয়, তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রাইস অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয় যে W1, যে মেটেরিয়ালটা W1 আছে, তার W1 এর সাথে P1 কে মাল্টিপ্লাই করা, এবং তার সাথে আবার এইটার সাথে আমি অ্যাড করব যে W2 আমার যে মেটেরিয়াল, তার প্রাইস P2, এরকম করলাম ধরো। ঠিক আছে, এটার সাথে আবার অ্যাড হবে যে W3 পরিমাণ আছে যে মেটেরিয়ালটা, P3 করে দাম সেইটা, এইটা হচ্ছে প্রাইস লাইনটা হবে, দ্যাট উইল ডিভাইডেড বাই দ্য কোয়ান্টিটি অ্যাজ এ হোল, মানে W1 প্লাস W2 প্লাস W3, এইরকম করে ক্যালকুলেট করা হয় যেটাকে, সেইটা বলা হয় ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। মানে আমার তিনটে মেটেরিয়াল আছে কোয়ান্টিটি, একটা W1 আছে, একটা W2 আছে, একটা W3 আছে, তিনটে মেটেরিয়ালের প্রাইস হচ্ছে একটা P1, একটা P2, একটা P3। এবার আমি যখন পুট করছি তখন আমি অ্যাভারেজ, কেউ ওয়েটেড অ্যাভারেজ পুট করে অনেক কোম্পানি, তো ওয়েটেড অ্যাভারেজে যদি স্টোর হিসাব দেয়, স্টোর অ্যাকচুয়ালি করছে কি, W1 ইন্টু P1 প্লাস W2 ইন্টু P2 প্লাস W3 ইন্টু P3 ডিভাইডেড বাই তিনটে কোয়ান্টিটিকে যোগ করছে W1 প্লাস W2 বাই W3, এটা ভাগ করে যে প্রাইসটা, সেই প্রাইসটা ও লিখে প্রোডাকশনে যখন মেটেরিয়াল ডেলিভারি করছে স্টোর থেকে, তখন ওই প্রাইসটা ও লিখে পাঠাচ্ছে। তো দ্যাট ইজ এ ডিএপি। কেউ অ্যাভারেজ প্রাইস ফলো করে, কেউ কারেন্ট ভ্যালু মেথড ফলো করে, কেউ ফিক্সড প্রাইস মেথড ফলো করে, কেউ অ্যাভারেজ প্রাইস মেথড ফলো করে, কেউ অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ মেথড ফলো করে। তো এটা দোজ অল আর দ্য ভ্যালুয়েশন অফ দ্য মেটেরিয়াল হুইচ ইজ ইস্যুড ফ্রম দ্য স্টোর। নর্মালি স্টোর থেকে যে মেটেরিয়াল আমি ইস্যু হচ্ছে, তখন এই স্টোরের কাজ হচ্ছে এর থেকে একটা কাগজ যাবে,
যাতে করে কস্টিংটা আবার একবার রিভাইজ হয়, মানে এই সময় যখন যাবে তখন প্রোডাকশন আবার এই কস্টিংটাকে নোট করতে পারবে যে কত টাকার হিসেবে বা কতটা মাল এসছে, তার ভ্যালুয়েশন কতটা। ওকে, তো সেইটা। আর একটা এই যে আমরা ভেরিফিকেশন বলছি স্টোরের ক্ষেত্রে, ভেরিফিকেশন ইজ এন অ্যানাদার ওয়ার্ড, যেটা অ্যাকচুয়ালি সব কোম্পানি, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সমস্ত ক্ষেত্রেই স্টোরের স্টক ভেরিফিকেশন হয়। ইট ইজ বেসিক্যালি অ্যাকাউন্টিং স্টকটা যে স্টক আছে বলছো তুমি তার ভেরিফিকেশন। এবং এটা কিন্তু মেটেরিয়ালের যারা করে, মানে আমরা যদি বলি ভেরিফিকেশন অলওয়েজ ইজ ডান বাই মেটেরিয়াল অডিট। এই একটা সিস্টেম যারা মানে এক্সপিরিয়েন্স ম্যানেজার দিয়ে করা হয়, দ্যাট ইজ এ মেটেরিয়াল অডিট। হ্যাঁ, মেটেরিয়াল অডিটের ডিপার্টমেন্ট থাকে, ওকে, মেটেরিয়াল অডিট ডিপার্টমেন্ট থাকে, তারা এই ভেরিফিকেশনটা করে। এবং মোটেই এরকম না যে আমি মেশিন থেকে সফটওয়্যার খুললাম, দিয়ে দেখিয়ে দিলাম কোনটা কি আছে কোথায় আছে, নট দ্যাট। স্টক ভেরিফিকেশন মানে সেটা ফিজিক্যাল কাউন্টিং হতে পারে, ফিজিক্যাল মেজারিং হতে পারে, এবং রেকর্ডের সাথে ভেরিফাই করা হতে পারে, বিকজ এটা অডিট। তো জেনারেল অডিট যেমন হয় যে ধরো স্টকে কোনোটা ফিজিক্যাল কাউন্টিং আগে দেখলো যে সত্যি সংখ্যা অতগুলো আছে কিনা, তারপরে ডেটাবেসে বসে দেখবে যে সত্যি অতগুলো লেখা আছে কিনা, তো তারপরে মেজার করলো যে কোয়ান্টিটি, এতটা কোয়ান্টিটি আছে কিনা, এবং সেটা রেকর্ডের সাথে মেলাবে যে রেকর্ড মানে এতটা রেকর্ড আছে কিনা। তো সেটা স্টক, বড় যে কোনো স্টকের ক্ষেত্রে একটা টাইম টু টাইম স্টক ভেরিফিকেশন যে কোনো কোম্পানি করে এবং স্টক ভেরিফিকেশন হয়। এবং ইট ইজ নট জেনারেলি ডান বাই মেটেরিয়াল অডিট ডিপার্টমেন্ট যারা এটা করে। এবং ধরো মেটেরিয়াল চুরি হওয়া, মেটেরিয়াল ড্যামেজ হওয়া, বা ধরো কখনো সত্যি সত্যি মেটেরিয়াল প্রেজেন্ট আছে কিন্তু ডেটাবেসে আপলোড করার সময় কোনো ভুল হয়েছে, সেইগুলোকে ডিটেক্ট করা, সেগুলোকে কারেক্ট করা, বা কোনো মেটেরিয়াল সত্যি সত্যি লোয়ার লেভেলে চলে এসেছে কিন্তু তার পারচেজ অর্ডার হওয়ার ছিল, পারচেজ অর্ডার হয়নি, তো কেন হয়নি, এই যে জায়গাগুলো সেইগুলো অ্যাকচুয়ালি অডিটিং এর ক্ষেত্রে ধরা পড়ে। তো তার জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনটা কিন্তু প্রয়োজনীয়। এমন নয় যে শুধুমাত্র মেটেরিয়াল অডিট মানে আমি মেশিনে শুধুমাত্র দেখিয়ে দিলাম তাতে করে হয়ে গেল, সেটা নয়। এবার স্টকের ক্ষেত্রে যখন আমরা স্টক বা স্টোর বলি, এদের ক্ষেত্রে ধরা পড়ার মানে তোমার রিভাইসে গিয়ে ধরা পড়ে যাওয়ার চান্স আছে। তার কারণ এদের অনেকগুলো জিনিসকে রাখতে হয়। যেমন ধরো মেটেরিয়ালের রিকুইজিশন রেট, রিকুইজিশন যে নোট সেটা, হ্যাঁ, তার সঙ্গে পারচেজ অর্ডার, তার সাথে ইনভয়েস, তার সাথে ধরো গুডস যে রিসিভ করেছে যে মেটেরিয়াল তার যে নোট সেটা, বা ধরো গুডস রিটার্ন হয়েছে, প্রোডাকশন থেকে কোনো জিনিস ফেরত এসছে স্টোরে, তার রিটার্নের কাগজ, তারপরে স্টোরের লেজার আছে সেটা মেনটেন করা, এবং তার সাথে সাথে বিন কার্ড যেটা বললাম আমরা সেটাকে আপডেট করা। তার মানে একটা দুটো জায়গাতে মিস হলে কিন্তু ধরা পড়বে, ধরা পড়ার অনেকগুলো জায়গা রয়েছে। প্রথম কথা হচ্ছে ওকে, ও যে মেটেরিয়াল ও নিচ্ছে তার রিকুইজিশন আছে, মানে যেটা ও ছাড়ছে তার রিকুইজিশন ওর কাছে থাকবে, এটা নোট বলে, রিকুইজিশন নোট। তার মানে এই যে মেটেরিয়ালটা রিলিজ করতে বলেছে প্রোডাকশন বা প্রোডাকশন থেকে হয়েছে, সেইটা রিকুইজিশন নোটটা ওর কাছে থাকবে যে হ্যাঁ এটা লাগবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে মেটেরিয়াল ও ছাড়ছে তার, সেটা যখন পারচেজ হয়েছে তার যে পারচেজ অর্ডার সেটার কপি থাকবে ওর কাছে। আচ্ছা, যে মেটেরিয়ালটা নেওয়া হয়েছে তার কত পয়সায় সেটা কেনা হয়েছে, তার যা ইনভয়েস সেটা ওর কাছে থাকবে, মানে ইনভয়েসের কপি অবশ্যই স্টোর পর্যন্ত পৌঁছাবে, মেটেরিয়াল যেহেতু রিসিভ করছে তার স্টোরের ব্যাপার আছে। এবার দুটো, যখন কোনো মেটেরিয়ালকে ও নিচ্ছে, যে কোনো মেটেরিয়াল ধরো স্টোরে যখন আসছে, তার দুটো ফর্মাল হিসাব হয়। এক হচ্ছে তুমি রিসিভ করছো, এক হচ্ছে মেটেরিয়াল রিসিভ হচ্ছে, অথবা কোনো মেটেরিয়াল রিটার্ন হচ্ছে, দুটোই। যদি নতুন তাহলে রিসিভ করছো, আর যদি কোনো মেটেরিয়াল গেছিল অতটা লাগেনি বলে প্রোডাকশন থেকে আবার রিটার্ন এসছে, তাহলে দুটো জায়গা, রিসিভ হলে তার কাগজ থাকবে, যদি মেটেরিয়াল রিটার্ন হয় তারও কাগজ থাকবে, দুটো। তারপরে এইটার বেসিসে, রিটার্ন বেসিসে তোমার যে স্টোর তার যে লেজার অ্যাকাউন্টস আছে তাকে মেনটেন করা, এবং তার সাথে সাথে এইটার সাথে সাথে তোমার যে বিন কার্ড সেটাকে কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকা। তার মানে অনেকগুলো কাজ, মেটেরিয়াল রিকুইজিশন নোটকে পাইল আপ করা, পারচেজ অর্ডারকে পাইল আপ করা, ইনভয়েসকে পরপর রাখা, মেটেরিয়ালের দুটো জায়গা, এক হচ্ছে আইদার নতুন কোনো রিসিভ হচ্ছে সেটা, অথবা কোনো মেটেরিয়াল রিটার্ন হচ্ছে সেটা, দুটো গুডসকেই হিসেব রাখতে হবে। স্টোরের এই যে লেজার আমরা এই যে লেজার অ্যাকাউন্ট বলছি, স্টোরের যে লেজার অ্যাকাউন্ট, এই লেজার অ্যাকাউন্টটা ইট শুড বি নেসেসারিলি মেনশন যে তুমি কোন মেথডে আছো, ইজ ইট এ ফিফো অর ইজ ইট এ লেফো, ফলোজ টু দ্য ভ্যালু অফ দ্য ইস্যু, ভ্যালু দ্য ইস্যুজ অফ স্টকস। মানে যখন তুমি স্টক মেনটেন করছো লেজারে,
লেজার লিখছো যখন, তখন এটা ডে বাই ডে, দ্যাট উড বি ব্যালেন্স অফ স্টক আপডেটেড ডে বাই ডে। এটা হচ্ছে লেজারের নর্মাল নিয়ম। তাহলে যখন তুমি করছো তখন কি প্রসেসে ফলো করছো সেটা লেজারে মেনশন থাকতে হয়, হোয়েদার ইট ইজ এ ফার্স্ট ইন ফার্স্ট আউট অর হোয়েদার ইট ইজ এ লাস্ট ইন ফার্স্ট আউট সেটাকে, এবং তার সাথে সাথে ফলোড টু ভ্যালু দ্য ইস্যুজ অফ স্টক, মানে যখন যখন তুমি যে স্টক ইস্যু করছো তার কি ভ্যালুয়েশনে তুমি ইস্যু করছো সেটা। এবং এইটা স্টোর কন্ট্রোলের একটা বড় জায়গা, যেটা ভ্যালুয়েশন অফ স্টক টাইম টু টাইম ভ্যালুয়েশন অফ স্টককে চেক করতে পারে। মানে যতটা কস্টিং বেরিয়ে গেল, ধরো দু ধরনের ভ্যালু, একটা মেটেরিয়াল তোমার কাছে 100 কেজি আছে, এবার এই 100 কেজি মেটেরিয়াল যখন ধরো কোনো একটা অর্ডার হয়েছে, তুমি 50 কেজি মেটেরিয়াল বার করে দিলে, প্রোডাকশনে বেরিয়ে গেল। এবার এই যে 50 কেজি পড়ে রইলো, 50 কেজির জন্য তুমি পাঠালে যে এটা এই রেটে ছিল, এত রেট, এরকম করে চলে গেল। তাহলে এই যে 50 কেজি চলে গেল, এই কস্টিংটাও তোমার যে মেটেরিয়ালটা 50 কেজি পড়ে রইলো স্টোরে, তার স্টক ভ্যালুটাও কিন্তু নিচে চলে এলো, যতটা ভ্যালুয়েশন নিচে এলো। আর তার সাথে সাথে যে ভ্যালুয়েশনটা ওখানে পাঠালে তুমি, সেই ভ্যালুয়েশনটা ওখানে গিয়ে দেখতে পাবে ওরা, যে কতটা মেটেরিয়াল এসছে এবং তার কি কস্টিং আছে, কি ভ্যালুয়েশন আছে। প্যারালালি এটাও দেখা যাবে যে মেটেরিয়াল আর বাকি যতটা 100 কেজির মধ্যে পড়ে রইলো তোমার স্টকে, তার কত ভ্যালু। দুটো জিনিসকেই কম্পারেটিভলি পাওয়া যেতে পারে। এইটা এই জন্য দুটো কাগজ, দুদিকে দুটো কাগজের প্রয়োজন হয়। যেমন স্টোরের কাগজ অনুযায়ী বোঝা যাবে যে প্রেজেন্ট যতটা রয়েছে তার কি ভ্যালুয়েশন, তেমনি প্রোডাকশনে হেডে যতটা ফরওয়ার্ড হলো প্রোডাকশন ইউনিটে, ততটার কতটা কস্টিং আছে বা ভ্যালুয়েশন আছে, সেটা ওই কাগজে পাওয়া যাবে। দুটো কম্পেয়ার। এবার তার সাথে সাথে এই গোটা প্রসেসটার সাথে সাথে বিন কার্ডকে ডে টু ডে বেসিসে আপডেট করা, যে কত ইউনিট বেরিয়ে গেল, কত ইউনিট পড়ে রইলো, আপডেট, এটার পারচেস কি হবে, আবার পারচেস কবে হবে, বা বাফার স্টক কি আছে, এর এমার্জেন্সি স্টক কোনটা, সেই গুলো, সেই সংক্রান্ত গুলো বিন কার্ডের আপডেশনটা ডে টু ডে আমরা করতে পারি, বা ডে টু ডে আপডেট আমরা পেতে পারি। ঠিক আছে, এইটা নর্মালি আমাদের ধরে নাও স্টোর এবং পারচেজ রিলেটেড টুকটাক যা আমাদের পড়তে হয়। এরপরে অ্যাকচুয়ালি আমরা যা পড়বো দ্যাট ইজ দ্য ইনভেন্টরি। ইনভেন্টরি আমাদের মেথডস অনেকগুলো পড়তে হবে, সেই মেথডস এর রিলেটেড ম্যাথমেটিক্স পড়তে হবে এবং অন্যান্য জিনিসগুলো পড়তে হবে। সেটা আমাদের ইনভেন্টরি রিলেটেড পড়বো। ইনভেন্টরি অনেক মেথডস আছে, অনেকগুলো জিনিস আছে, সেগুলো আমরা পড়বো। এটা স্টোর এবং পারচেজ রিলেটেড যদি হয়, স্টোর পারচেজ রিলেটেড আমরা এইটুকু এতটুকু জানলেই আমাদের হবে। এবং এখানে থিওরিটিক্যাল কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে। স্টোর ফাংশন ডাইরেক্টলি, ম্যানেজারিয়াল ম্যানেজমেন্ট অবজেক্টিভ, স্টোরের ফাংশন রিলেটেড কাজ, হ্যাঁ, মেথডস, ভ্যালুয়েশন অফ দ্য মেটেরিয়াল মেথডস, হ্যাঁ, এইরকম অনেক অনেক কোশ্চেন আছে যেগুলো এখান থেকে আসে, বা এখান থেকে দেওয়া হয়েছে এরকম অনেক। টেন্ডারের পদ্ধতি, পারচেজ মেথডস কিভাবে চলে, পারচেজ প্রসেস যদি কিভাবে আমরা ডিল করি, পারচেজ সেন্ট্রাল স্টোর বললে আমরা কি বুঝি, স্টোর বললে আমরা কোন ধরনের ফাংশন বুঝি, হ্যাঁ, স্টোরের নর্মাল বেসিক ফাংশন কোনগুলো, এগুলো এগুলো আছে। ধরো স্টোর ম্যানেজমেন্ট বললে যেগুলো আমরা বোঝাই আর কি, স্টোর কিপিং, স্টোরেজ কাকে বলে, তারপরে এই যে তোমার অবজেক্টিভ অফ স্টোর, ফাংশন অফ স্টোর, এগুলো নর্মাল থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবেই আসে। মেথডস অফ প্রাইসিং অফ মেটেরিয়াল ইস্যুস, বা পারচেজিং আমরা যাকে বলছি, সেই পারচেজিং প্রসেসটা তার কি অবজেক্টিভ আছে, এরকম। তো এটা থিওরিটিক্যাল বেসিস কোশ্চেনে আসে, কারণ এখান থেকে আমাদের ইনভেন্টরি রিলেটেড প্রবলেম এগুলো নয়, এবং ইনভেন্টরি রিলেটেড আমাদের করতে হবে। জেনারেলি হিসেবে ধরো অবজেক্টিভ অফ বা ফাংশন অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট, কমন কোশ্চেন বহুবার এসছে, যে অবজেক্টিভ অ্যান্ড ফাংশনস অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট, থিওরিটিক্যাল কোশ্চেন, পয়েন্ট টু পয়েন্ট করে লিখলে ম্যাক্সিমাম মার্কস চলে আসবে, কোনো প্রবলেম নেই। এইটা সেকেন্ড আমরা যেদিন পড়বো সেদিন আমরা পড়বো, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ইনভেন্টরি। এরপরে আমরা যে সেকশনটা পড়বো সেইটা হচ্ছে ইনভেন্টরি। এবং ইনভেন্টরি যেহেতু আমাদের একটু সময় নিয়েই পড়তে হবে, কারণ ইনভেন্টরি আমাদের অনেকগুলো মেথড সিলেবাসে দেওয়া আছে। তো সব মেথড গুলো আমরা মোরালেস কিভাবে, কোন ম্যাথমেটিক, মানে তোমার কোন ফর্মুলায় ক্যালকুলেট করা হয়, এটা করতে হবে। পার্টিকুলার কোনো গ্রাফ যদি থাকে যেটা দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় যে এই ধরনের প্রসেস কিভাবে চলে, সেই গ্রাফটা, এবং তার রিলেটেড যে প্রবলেম, ধরো যে ম্যাথ যদি কিছু থাকে, সেটা আমরা ক্যালকুলেট করি কি করে বা বের করি কি। যেমন ইওকিউ দেখবে আমরা আছি, উইলসন প্রসেস আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আছে, অনেকগুলো জিনিস আছে, সেইগুলো আমরা দেখবো যে কিভাবে হয় বা কিভাবে আমরা সেগুলোকে করতে পারি। ঠিক আছে, এইটা আমরা স্টোর আর পারচেজ রিলেটেড আমরা এইটুকুই করবো যেটুকু আছে। এটা আমি মেটেরিয়াল দিয়ে দেবো, একবার ওভারঅল রিডিং পড়ে নেবে, তাহলেই দেখবি লিখতে পারবে। এটা শক্ত জায়গা খুব একটা নয়। স্যার বলছিলাম যে কোনো সাবজেক্টে 3 বার ব্যাকলগ খেলে কি ইয়ার ল্যাগ হয়?
এখন কি ৩ বার তো ছিল, এখন কি ৩ বারই আছে? ৩ বারই আছে মনে হয়। এটা ৩ বার ছিল, আগে ৩ বারই ছিল। কিন্তু চেঞ্জ হয়েছে কি নাকি জানি না স্যার, ওই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম স্যার। মানে সাপোজ স্যার ধরুন ফার্স্ট সেমে কেউ আর কি ম্যাথসে সাপ্লি গেছে, সেকেন্ড সেমও ক্লিয়ার, মানে সেকেন্ড ইয়ারেও ক্লিয়ার করতে পারলো না, থার্ড ইয়ারেও ক্লিয়ার করতে পারলো না। না, তাহলে হবে না বোধহয়, হবে না। তাহলে ওটা বোধহয় হ্যাঁ ইয়ারে চলে যাবে, গল্পটা ইয়ারে হয়ে যাবে। মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিলে যা হয় সেটা হয়ে যাবে। মানে আবার প্র্যাকটিক্যাল তাহলে তাকে আর কি ফার্স্ট ইয়ার থেকে পড়তে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালেও তো তাই নিয়ম এখন। প্র্যাকটিক্যাল হ্যাঁ যদি স্যার, কেউ না নিয়ম তো দেয়, আছে জানি, 3 বারের এই কেসটা জানতে মানে জিজ্ঞেস করা আমার ৩ ভুল বার। ছিল না। মানে নরমালি ফার্স্ট সেমের কিছু হলে আইদার তাকে থার্ড সেমে গিয়ে ক্লিয়ার করতেই হবে। হ্যাঁ, থার্ড সেমে যদি না হয় ওটা ফিফথ সেম বোধহয় অ্যাটেম্প করতে পারে ও, তারপরে আর ওকে অ্যাটেম্প দেবে না। আচ্ছা, ওকে স্যার। থার্ড সেমের পরে ফিফথ সেমে গিয়ে ডেফিনেটলি ক্লিয়ার করতে হবে, নাহলে আর অ্যাটেম্প দেবে না। তাহলে স্যার এই যেটা সুপার সাপ্লিমেন্টারি হয় ওটা তাহলে কিসের জন্য? মানে সুপার সাপ্লি হয় যাদের একদম ফাইনাল ইয়ার স্টুডেন্ট, যারা এক কোনো পেপারে আটকে আছে, কখনো কোনো সেমিস্টারে কোনো পেপারে আটকেছে, সেইটা তাকে একবার একটা চান্স দেওয়া হবে। তাও সেটা খুব রেজাল্ট বেরোনোর খুব কম সময়ের মধ্যে হয়। কিন্তু সেই এক্সামিনেশনটা তো এখন সেন্ট্রাল হয়ে গেছে, সেই এক্সামিনেশনটা তো এখন কোনো কলেজ হ্যাঁ নিতে স্যার, পারে না, টেকনোতে হয় ওটা, করতে হয়। ওইখানে গিয়ে দিতে হয়। হ্যাঁ, মানে কোনো ইন্ডিভিজুয়ালি কোনো কলেজে পরীক্ষাটা নিতে পারবে না। এবার ওখানে গিয়ে দিয়ে যদি ছেলে ক্লিয়ার করে, যেহেতু ফোর্থ ইয়ার, তো সে তো রেজাল্টের জন্য অনেক কিছু তার আটকে থাকবে, তো যদি তাকে ছেড়ে দেওয়া যায় কোনোভাবে, সে যদি তাকে একটা সুযোগ দেওয়া হয় সেই জন্য, যে যদি সে বেরিয়ে যেতে পারে বেরিয়ে যাক, এরকম ব্যাপারটা। কিন্তু সেটা তো সবার জন্য নয়, সেটা একদম ফোর্থ ইয়ারের ছেলে এবং তাদের জন্য। আবার এটা স্যার তো ফোর্থ ইয়ারে নাকি আবার যারা রিভিউ করবে তারা সুপার সাপ্লিমেন্টারিতে বসতে পারে, আর যারা সুপার সাপ্লিমেন্টারি করবে তাদের রিভিউ করতে দেবে না, নাকি এরকম একটা সিস্টেম আছে শুনেছিলাম। না, এই বছরে তো এই বছরে দুটোই দিয়েছিল, এবছরে মানে দিয়েছিল আগের যে বছর তুমি, ওটা দেয়নি আর কি। হ্যাঁ এই বছরে বলেছিল যে রিভিউ করো, কিন্তু তুমি চাইলে পরীক্ষা দিতে পারো, মানে চাইলে কেউ পরীক্ষা দিতে পারে। এবার এটা ডিপ্লোমারও আছে, কিন্তু ডিপ্লোমারও এই তো 2 দিন আগেই বোধহয় একটা পরীক্ষা ছিল। ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম এইসবে যদি কোনো সাপ্লি থেকে থাকে, তাহলে এই 6 সেমের রেজাল্ট বেরোনোর পরে তাকে একটা চান্স দেওয়া হলো, সে যদি ক্লিয়ার করতে পারে করে নিতে পারে। তো ওটা ওদেরও আছে, কিন্তু ওইটাতে কি হয়, অন্য জায়গায় পরীক্ষা হলে সেক্ষেত্রে একটু চাপাচাপি হয়। এবার মানে খুব ভালো পড়াশুনো না থাকলে কিন্তু এই দুম করে, মানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে 1 মাসের রেজাল্ট বেরোনোর পরেই মানে 2-4 দিনের মধ্যে গিয়ে পরীক্ষা দিয়ে মানে মোটামুটি রেডি পড়াশুনো যদি না থাকে, তাহলে কিন্তু মুশকিল আছে, মুশকিল, বেরোনো মুশকিল আছে। এমনিতেই হোম সেন্টারের ছেলেরা একটুখানি অভ্যস্ত হয়ে যায়, সেটা একটা ব্যাপার। যখনই চেঞ্জ হবে তখনই একটা ভয় কাজ করে। পরীক্ষা হয়ে যায় তখন একটু ডিট্যাচ হয়ে যায়, রেজাল্ট বেরোনোর পরে দুম করে হয়তো 10-15 দিনের মধ্যে পরীক্ষা ডেট পড়ে গেল। এটা একটু ঝামেলাই, তারপর এটা হচ্ছে হোম ব্যাপার। সেন্টার না, বাইরে গিয়ে দিতে হবে মানে হ্যাঁ, আর এবছর এই তো রিভিউ এর খাতাও আমি দেখেছি, রিভিউ করে যে ছেলেপেলে পাস করছে, কই, মোটেই না, মোটেই না, এটা একদম ভুল আইডিয়া। কোথায়, কই রিভিউ খাতাও তো আমি দেখলাম এবছর, কই রিভিউ করে পাস করছে, কই পাস করছে, কোথায় পাস করছে? যারা বিলো 12, বিলো 15, বিলো 20 এইসব নাম্বার যাদের আছে, তাদের রিভিউ তারা করেছে, ঠিক আছে, কিন্তু এই নাম্বারটা বাড়ানো সম্ভবই নয়। এটা কিভাবে বাড়বে? একজন টিচার যে খাতাটায় 15 বা 16 দিয়েছে, সেটা মানে কত কত যদি আমি মানছি যে যদি বাড়ে, কত বাড়বে, কত বাড়বে এটা, ম্যাক্সিমাম কখন, 1 বা 2 নাম্বার ম্যাক্সিমাম। হ্যাঁ কত বাড়বে, তাতে কি কিছু সলিউশন হবে? হবে না তো। আমি তো বহু ছেলে দেখলাম তাহলে তো 12, বৃষ্টি 10, মাত্র 12, তো রেড ফ্ল্যাগ দেখিয়ে দেবে আবার আপনাদের। একদম রেড ফ্ল্যাগ না, আমাকে পরের সেমিস্টারে খাতাই দেখতে দেবে না, ব্লক করে দেবে, আমাকে দেখতেই দেবে না খাতা, সেটা তো বিপজ্জনক। এবার হ্যাঁ, কিছু ছেলে আছে যেমন মানে কেন করেছে রিভিউ হয়ে যাচ্ছে না, কিছু ছেলে আছে যারা 59, 58, 57 এই সব নাম্বারে রিভিউ দিয়েছে। এবার
সে আদৌ বুঝতে পারছে না নাকি যে আমি কতটা কি করেছি বা কতটা আমার পাওয়া উচিত এই জন্য, নাকি ও রিড করতে পারছে না, নাকি মানে কি বেসিসটা আমি কিন্তু বুঝতে পারিনি। কিন্তু 53, 54, 56 পাওয়া ছেলে খাতা আমার কাছে এসছে রিভিউ করতে দিয়েছে। এবার যে 56 পাচ্ছে আউট অফ 70, সে রিভিউটা কিসের বেসিসে রিভিউ করতে দিয়েছে? সে স্যার আমার রাদার যেটা লজ্জা এটাতে পোষাচ্ছে না স্যার। বোঝাচ্ছে না নয়, রাদার যেটা হয়েছে, যেটা আমি করিনি কিন্তু আমাদের অনেক টিচার করেছে, নাম্বারটা নেমে চলে এসছে 41, 38। এবার কি হবে? ভালো নাম্বারটা নাম্বার কমিয়ে দিয়েছে। আমাদের প্রচুর টিচার আছে, কমিয়ে দিয়েছে নাম্বার। বলছে আরে ছেলে 56 পেয়েছে, রিভিউ করতে দিয়েছে, ভুল লিখেছে, এগুলো যিনি টিচার দেখেছেন ওকে ধরে ধরে ভালো করে নাম্বারগুলো দিয়ে দিয়েছিলেন, এই জন্য 56 হয়েছে। অরিজিনালি ও পেয়েছে 38। নাও এবার নাও, কেটে কেটে 38 করে দিল। এবার কি হবে? এরকম স্যার শুনলাম নাকি যাদের আর কি মানে ম্যাথসে আর কি আপনার এফ পেয়েছিল রিভিউতে দিয়ে স্যার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এবার মানে হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে একটা গল্প আছে, এটা তো ছেলেরা জানে না। ম্যাথের ক্ষেত্রে একটা গল্প হয়েছে, সেই জন্য ম্যাথের নাম্বার হয়তো রিভিউ চেঞ্জ হতে পারে। ম্যাথের একটা অন্য কেস হয়েছিল, ঠিক আছে? এবার এটা তো ছেলেরা জানে না। ম্যাথের যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছিল না, যে কতটা ঠিক হলে কত নাম্বার দেওয়া উচিত বা কি উচিত, সেই ইনস্ট্রাকশনটা যখন এসেছে না, তখন বহু টিচারের খাতা দেখা হয়ে গেছে। বুঝতে পারছো? ওই জন্য স্যার ম্যাথস হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি যখন ইনস্ট্রাকশনটা দিল তখন বেশিরভাগ ম্যাথের টিচারের খাতা দেখা হয়ে গেছে প্রায়। এইবার ধরো তার ওইরকম ওই যে কতটায় কত হবে নাম্বার, সেই ইনস্ট্রাকশনটা তখন এলো। এবার কি করবে? সে তো খাতা দেখে অলরেডি সাবমিশন হয়ে গেছে, সে তো জমা দিয়ে দিয়েছে খাতা দেখে, অনলাইন ধরো সাবমিশন হয়ে গেছে। নেই পুরো হ্যাঁ, এবার সে এখন কি করবে? এবার যদি কোনো কারণে রিভিউ হয়ে ঘুরে আসে খাতা, তাহলে ওই টিচারের কাছে একটা অপশন আছে যে তখন ওই ইউনিভার্সিটির ওইটাকে রুলটাকে ধরে ও করে দিতে পারবে কিছু। এই জন্য ম্যাথের ক্ষেত্রে নাম্বার চেঞ্জ হওয়ার একটা চান্স আছে, একটা চান্স আছে। স্যার তাহলে এফ ম্যাথে এটা থেকে এ স্যার তিনবার ধরে মানে ছেলেটা স্যার সেকেন্ড সেমও পেলো, থার্ড সেমও পেলো, ফোর্থ সেমও পেলো, ম্যাথসে এফ পেয়েছিল রিভিউতে দিয়ে তিনবার ধরে ইয়ে হলো। কিছু রিভিউ, কিছু নাম্বার বাড়েনি, রিভিউ কিছু বাড়েনি। না না বেড়েছে স্যার, এফ থেকে এ স্যার, এফ থেকে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম বি হতে পারে, তাহলে এ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও গ্রেডটা স্যার বললাম আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাথে ম্যাথে এই জিনিসটা জানি আমি, এবছর হয়েছে যে ইউনিভার্সিটি যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা তখন অনেক টিচারের খাতা দেখা হয়ে গেছে তখন খাতা। মানে ধরো মানে অনেকগুলো ইনস্ট্রাকশন ম্যাথের ক্ষেত্রে নিতে হয়, যেগুলো অন্য সাবজেক্টে নিতে হয় না। মানে তারপরে স্যার আমাদের একজন স্যার সি পেয়েছিল ম্যাথসে, রিভিউতে দিয়েছে, তাকে সাপ্লি দিয়ে দিয়েছে। এমনি সি পেয়েছিল, সি বোধ হয়। ও তার মানে ওর কাঁটায় নাম্বার খুব কাঁটায় ছিল, ওর দাগে দাগে নাম্বার রিভিউতে দিয়েছে পুরো একদম নামিয়ে দেবে। ও তো 1-2 নাম্বার নেমে গেলেই নেমে যাবে। সি সি মানে তো দাগে দাগে আছে, মানে লেভেলে লেভেলে আছে। এবার একটু মানে শর্ট কোশ্চেন গুলোকে দেখে একটা দুটো কেটে দিলেই বাস ভট করে নেমে যাবে। চেপে দেখেছে পুরো একদম। নেমে যাবে, মানে নর্মালি আমরা শর্ট কোশ্চেনটাকে খুব একটা দেখি না, বুঝেছো? এবার মানে মোরাললেস শব্দগুলো খুঁজে পেলে দিয়ে দেওয়া হয়। মানে কত দেখবে বলো, একটা গ্রাজুয়েশন পড়ছে একটা ছেলে, তার যদি আমি প্রত্যেকটা ভুলে নাম্বার কাটতে থাকি, পাস করবে কোনো ছেলে? করবে না। তো এবার ধরো রিভিউ, এবার যদি রিভিউ করতে দেয় তখন তো ওয়ার্ড গুলো পড়তে শুরু করবে, এটা হচ্ছে মুশকিল। রিভিউ করা মানেই তাই ওই টিচার তো ওয়ার্ড গুলো পড়তে শুরু করবে, কেন তুমি চ্যালেঞ্জ করছো একজন টিচারকে, ব্যাস হয়ে গেল গল্প। এবার যখন এক্সাক্ট ধরো এই ওয়ার্ড তারপরে এই ওয়ার্ড না পেলে কেটে দেবে। এটা হয়তো আগে হয়তো দিয়ে দিয়েছিল নাম্বারটা। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এইভাবেই তো নাম্বার গুলো কেটে যায়। আর 10 নাম্বার চারটিখানি কথা নয়, ওখানে 5-6 সাল কমে যাওয়া মানে কমে গেল অনেক। আর আরটিআই তে অনেক স্যার অনেক ঝামেলা না স্যার করতে গেলে? আরটিআই ঝামেলা তো বটেই। আরটিআই করলে সবচেয়ে বড় যে মার্ক হয়ে থাকবে তো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। আরটিআই সবচেয়ে মুশকিল তো এটা, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মার্ক হয়ে থাকবে ইউনিভার্সিটির কাছে, যে কোন কলেজের কোন ছেলেটি, ওটা তো মার্ক হয়ে থাকবে। মানে নেক্সট টাইম কি প্রবলেম ফেস করতে হবে অনেক নাকি? মার্ক হয়ে থাকবে যদি মানে ধরো প্রসেসটা তো নিয়মিত তাই, যখন ওটা আরটিআই পৌঁছায়, ইন্ডিভিজুয়ালি যে আরটিআই করে তাকে তো তার ডিটেল লিখতে হয় যে আমি কে, হ্যাঁ আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমি রোল নাম্বার, কেন আমি আরটিআইটা করছি, আরটিআই করে আমি কি কি জানতে চাই, এটা পুরো লেখা থাকে তো।
এবার চিঠিটা যখন ইউনিভার্সিটি কন্ট্রোলার রিসিভ করছে, তার বেসিসে 45 দিনের মধ্যে উত্তর করতে হয় আরটিআই নিয়েও। এবার ডেফিনেটলি 45 দিনের মধ্যে উত্তর দিয়ে দেবে, কিন্তু এই যে ছেলেটি আরটিআই করলো এর হিস্ট্রিটা মার্ক হয়ে থাকবে কিন্তু, যে এই ছেলেটা আরটিআই করেছিল এই কারণে। এইটা একটা একটা সমস্যার জায়গা, মানে অকারণ খোঁজাখুঁজি। হয়তো বেঁচে গেল, না হলে গল্প পুরো। হ্যাঁ, অন্য সময় হ্যাঁ, মানে যদি পরিষ্কার হয়ে গেল তো হয়ে গেল, যদি না হয় তাহলে কিন্তু বিপদ আছে। মানে ফাঁসিয়ে দিলে খুব মুশকিলের ব্যাপার, খুব মুশকিলের ব্যাপার। তখন এইটা থেকেই ইউনিভার্সিটি থেকেই আমাকে ফাইনাল সার্টিফিকেট বের করতে হবে। এই ইউনিভার্সিটিটা থেকেই আমাকে, আমি যদি অন্য জায়গায় পড়তে যাই এখান থেকেই আমাকে মাইগ্রেশন বের করতে হবে। এই যে রিলেটেড কাজগুলো সেগুলো কিন্তু তখন ইউনিভার্সিটি ব্যাপক বেগ দেবে। মাইগ্রেশন মানে? মাইগ্রেশন মানে আমি যদি এমটেক করতে যদি আমি অন্য ইউনিভার্সিটি যাই, আচ্ছা এমটেক এমটেক পড়ার জন্য যদি আমি অন্য ইউনিভার্সিটি যাই, তখন আমার এই যে রেজিস্ট্রেশন সেটা ইনভ্যালিড। এই রেজিস্ট্রেশনটা দিয়ে তো পড়া যাবে না। এই রেজিস্ট্রেশন এই ইউনিভার্সিটিতে পড়লে এই রেজিস্ট্রেশনটা ভ্যালিড। এবার আমি যদি অন্য কোথাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো তখন আমাকে এখান থেকে মাইগ্রেশন নিতে হবে এবং সেই অরিজিনাল মাইগ্রেশনটা আমি যেখানে ভর্তি হবো সেখানে গিয়ে জমা দিতে হবে। তবে তারা আবার আমাকে ওই ইউনিভার্সিটি রেজিস্টার স্টুডেন্ট করবে। এবার আবার যখন ওখান থেকে আসবো তখন ওদের কাছ থেকে মাইগ্রেশন নিয়ে আসতে হবে আমি যদি পরে কোথাও পড়তে চাই। আর এটা না হলে নিয়ম যে যদি কেউ চেঞ্জ না করে তাহলে একটা মানুষ তার জীবনে লাস্ট যে ইনস্টিটিউশনে পড়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই তার মৃত্যু অব্দি ভ্যালিড, যদি সে ইউনিভার্সিটি চেঞ্জ না করে বা অন্য কোথাও পড়তে না যায়। তাহলে লাস্ট যেখানে পড়েছে, যে ইউনিভার্সিটিতে পড়েছে, সেই রেজিস্ট্রেশনটাই অ্যাকচুয়ালি ও ওই ইউনিভার্সিটিরই রেজিস্টার স্টুডেন্ট এবং এটা ভ্যালিড মানে ডেথ পর্যন্ত, যদি আমি চেঞ্জ না করি, আমি যদি অন্য কোথাও পড়তে না যাই তাহলে। এমটেক এর ক্ষেত্রে হয়তো এখন ধরো এমটেক তো প্রচুর ছেলে বাইরে পড়তে যাচ্ছে এখন তো, বেঙ্গল এমটেক তো এখানে সব সাবজেক্টের এমটেক তো পড়তে রাজি হচ্ছে না, বহু ছেলে পেলে রাজি হচ্ছে না, সব তো পালাচ্ছে। এই তো আমার তো অনেকগুলো ছেলেই পালালো, ভিআইটি গেল 2-3টে ছেলে, চন্ডীগড় ইউনিভার্সিটি গেল দুজন, পড়ে এখানে পড়তে চাইছে না এমটেক কেউ, চলে যাচ্ছে সব তো বাইরে আর যথেষ্ট বেশি পয়সা, ধরো বাইরে পড়তে যাওয়া মানে ভালো রকম সেমিস্টার ফি আছে, মানে এমনি কম পয়সায় কোথাও পড়া যায় না, কোথাও পড়া যায় না। এমটেক এর একটা সুবিধা যে 4টে সেমিস্টার, কিন্তু 4টে সেমিস্টারেই যা ফিস দেখলাম বাপরে, বিরাট ফিস আছে, বিরাট ফিস। অটোমোবাইল পড়তে গেল, আমাদের পরিচিত এক ছাত্র ভিআইটি পড়তে গেল অটোমোবাইল, ও তো 1.33 করে সেমিস্টার। হ্যাঁ, এবার আমি ওকে বললাম যে ভেবে দেখেছিস তো যে মানে এতটা পয়সা জীবনে রোজগার করে আনতে পারবি তো, পড়তে তো চলে যাচ্ছিস এখন, বাবা দিচ্ছে ছুটে চলে যাচ্ছিস, তাহলে এতটা পয়সা রোজগার করে আনতে, 8টা সেমিস্টারে যা লাগছে আর কি ওটা পুরো 4টে ও 4টে নিয়ে নেবে, 4টে সেমিস্টারে নিয়ে নেবে। এবার ধরো ওদের একটা জায়গা আছে, ওরা খুব ভিড় তো এখন খুব রিনাউন্ড, মানে ওখানে এমটেক করা ছেলে পেলে খুব একটা, মানে অনেকেই বাইরে পিএইচডি করতে যেতে পারছে, সেই সুযোগটা ওরা করে দিচ্ছে, বাইরের সাথে কোলাবোরেশনে কেউ কাজ করতে পারে সেই সুযোগটা ওরা করে দিচ্ছে, এই জিনিসগুলো ভিটের আছে, সেটা ঠিক কথা। হ্যাঁ, তাহলেও 1.33 মানে যথেষ্ট টাকা, যথেষ্ট টাকা। এবার একটা জিনিস ও বললো যে আমাকে নাকি, ও বললো যেটা সেটা হচ্ছে যে আমাকে হোস্টেলের জন্য বা খাবারের জন্য আর কোনো টাকা দিতে হবে না, এটা বললো অবশ্য, যে 1.33 হ্যাঁ হ্যাঁ, মানে 1.33 এর পরে আর আমার মানে খাওয়ার জন্য বা হোস্টেলের জন্য আমার কোনো পয়সা লাগে না, সেটা অবশ্য বললো যে ওই 1.33 এর মধ্যে আমার হোস্টেলের ফিস, খাওয়া সব ওইটা মধ্যে। আমার ও আচ্ছা, তাহলে ঠিকই আছে হয়তো হিসেবে, তাহলে ঠিক আছে, নাহলে অনেকটাই মানে পুরো আমাদের হ্যাঁ 4টে সেমিস্টারে যা 8টা সেমিস্টারে যা ওখানে 4টে সেমিস্টারে তাই। না মোটামুটি আমি এমনি তো গ্রসলি আমরা তো একটা হিসেব বুঝতে পারি, যদি 1.33ই হয়, আমি বললাম একটা নর্মাল ছেলের হোস্টেল, ওদের যা প্যাটার্ন অফ খাওয়া দাওয়া বা থাকা, আমি যদি একটু হাই ফাই ধরি তাহলে কত, তো 12,000 টাকার বেশি তো নয়, 5-6 হাজার টাকা একটা, মানে 4-5 হাজার টাকার, 5,000 টাকা পর্যন্ত একটা হয়তো হোস্টেলের ফিস, আর একটা হয়তো
6-7 হয়তো একটা খাওয়া, তাহলে কত 10-12 তাহলে 1,33,000 মধ্যে ওই 11-12 বাদ দিলে 1,20,000 প্রায় পড়ে থাকে এখনো। তাহলে 1,00,000, অনেকটাই স্যার। হ্যাঁ 1,20,000, তাহলে কম কোথায়, কম না। এবার এইটাও কি সব ফ্যামিলি পারবে এই পয়সাটা এমটেকের জন্য ছেলে মেয়েকে দিতে? স্যার খুব চাপে স্যার, স্কলারশিপ কখনো পেলে একটা সুবিধা হতে পারে। তাই পারে? স্কলারশিপ কেউ পেলেও হবে? সব ফ্যামিলি এই টাকাটা দিয়ে এমটেক পড়াতে পারবে ছেলে মেয়েকে? সম্ভব নাকি? কেউ পারে নাকি তাই? অলরেডি যখন বিটেক পড়ছে তখনই মা বাবা অনেকটা ঠান্ডা হয়ে যায়। এরপরে এই সেম অ্যামাউন্ট খরচ করে যদি এমটেক করাতে হয়, প্রচুর ফ্যামিলি পারবে না। আমার জানা প্রচুর ছেলে মেয়ে পারবে না, সারেন্ডার করে যাবে, বলো স্যার আমি পারবো না। সত্যি পারবে না, মানে যদি অন্য কোনো স্কলারশিপ বা এরকম কোনো সাপোর্ট না থাকে সম্ভব নয়। আবার এমটেকে গিয়ে 5 লাখ টাকা, নিতে হবে পরিষ্কার। হ্যাঁ মানে বিটেকের পরে আবার এমটেকে গিয়ে 5 লাখ টাকা বের করা, এটা অনেক ফ্যামিলি পারবে না গো, অনেকেই পারবে না। এটা হয় না, অনেকেই পারবে না, অনেকেই পারবে না। ঠিক আছে, চলো। স্যার বলছি আব্রাহাম মসলোটা একটু বলবেন আরেকবার? আব্রাহাম মাসলো ওই নিডসটা, ওই তোমার হায়ারার্কি অফ নিডসটা, হ্যাঁ 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 স্যার। হ্যাঁ ওইখানে দেখবে একটা পিরামিড মতো আছে, পিরামিডাল স্ট্রাকচার আছে, ওইটা দেখবে বেসমেন্ট থেকে ভাগ আছে 1 2 3 তারপর 4 5। এটা অ্যাকচুয়ালি এমনি নর্মাল হিউম্যান দের যে মানে আমরা নিড যেগুলো বলি সেই নিড অনুপাতে এটা ভাগ করা আছে। এবার এটা যদি ডিটেল আমরা পড়তে যাই তাহলে দেখবো যে এটা এমন ভাবে ডিভিশন করা আছে যাতে করে বলা হচ্ছে যে যদি সেকেন্ড নিডটা, ধরো সেকেন্ড পজিশনে যে নিডটা লেখা আছে সেই নিডটা কখনো কেউ ফিল করবে না যদি তার ফার্স্ট নিডটা ফুলফিল না হয়। মানে প্রথম নিডটা ওয়ানে যেটা লেখা আছে দেখবে এক নর্মালি ফিজিক্যাল নিড হিসেবে ওয়ান হয়, মানে যাকে আমরা তোমার ফুড ক্লথ শেল্টার বলি, বেসিক নিড যাকে বলি। তো ওয়ান যদি ফিল আপ কারোর ক্ষেত্রে না হয় তাহলে সে কখনো সেকেন্ড নিডটা ফিল করবে না। এবার সেকেন্ড নিড যদি ফুলফিল না হয় কারোর, সে কখনো 3 নম্বরে যেটা লেখা আছে থার্ডে সেটা ফিল করবে না। থার্ড নিড যদি ফিল আপ না হয় ফোর্থ সে ফিল করবে না। ফোর্থ নিড যদি ফিল আপ না হয় সে ফিফথটা ফিল করবে না। এটা আমরা দেখেছি, এটা আমরা দেখবে এটা মানে আজকে মানে আব্রাহাম মাসলো এটা থিওরি তৈরি হওয়া অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেক এক্সপেরিমেন্ট এটার অ্যাডভান্সে হয়েছে, কিন্তু বেসিকটা দেখবে খুব সহজে আমরা বুঝতে পারি, মানে বোঝা যায় দেখবে। যেমন ধরো সেকেন্ডে আমাদের সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল এস্টিম, এই যে জিনিসগুলো বলা হয়, এই যে পাড়ায় ধরো কোনো পাড়ায় কোনো ছেলে মেয়ে যারা একটু পড়াশুনো করা বাড়ির বা গার্জেন কেউ চাকরি টাকরি করে, এরকম কোন ছেলে মেয়ে দেখবে কখনোই তার ভিতরে একটা জিনিস কাজ করে যে সে কখনোই পাড়ায় এটা চায় না যে কেউ সিনিয়র বা জুনিয়র বা অন্য কোনো লোক তো তাকে পাড়ায় কোনো খারাপ কথা বলুক বা বাজে গালাগাল করুক, এটা সে চায় না। এই যে চাইছে না, তো এই সেম জিনিসটা কিন্তু দেখো রাত্রেবেলায় কোনো রিক্সাওয়ালা বা টোটোওয়ালা ধরো ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে যখন ফেরে, সে কিন্তু আরামসে খিস্তিগৌর করতে করতে ফেরে এবং তার এটুকু কনসার্ন মোটেই আসছে না যে অন্যজন আমার সম্পর্কে খারাপ ভাবছে। তো এটা ডিফারেন্স হচ্ছে যে এর ক্ষেত্রে এই যে টোটোওয়ালা বা রিক্সাওয়ালার ক্ষেত্রে কি যে এর ফার্স্ট নিডটা ফুলফিশন নেই, তার জন্য সেকেন্ড নিডটা এর মাথাতেও আসছে না, কল্পনাতেও আসছে না। কিন্তু সেকেন্ড যে ছেলেটা যার ভয় লাগছে তার ফার্স্ট নিডটার কোনো অসুবিধা নেই, তার জন্য সে সোশ্যাল যে এটা বা স্টিম যে নিডটা আমরা বলি সোশ্যাল দিয়ে, সেটা সে ভাবছে। বুঝতে পারছো তো? এটা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝতে পারি, কিন্তু এই থিওরিটা অ্যাডাপ্ট হয়েছে কত আগে। কিন্তু আমরা জানি যে ফার্স্ট নিড ফিল আপ না হলে তার মাথায় তুমি যত আলোচনাই করো সে সেকেন্ড নিড বুঝতেই জানে, সে জানেই না কি ওটা কি জিনিস। তার কারণ তার কাছে বেসিক যে ফুড শেল্টার এবং ক্লোদিংস বেসিক যেটা সেটা ফুলফিল করতেই তাকে সারাদিন প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, স্টিল সে পারছে না ফুলফিল করতে। প্রচুর পরিশ্রম করছে কিন্তু তারপরেও সে ফুলফিল করতে পারছে না ফার্স্ট নিডটা। অতএব তার কাছে সোশ্যাল এস্টিম বা সোশ্যাল সিকিউরিটি এগুলো ফার্স্ট মতো, মানে শোনে দিয়ে মিনিট 15 পরেই ভুলে যাবে। আমাদের যেটা আমরা যেটা ভয় পাই যে না এরকম করবো কেন, এটা খারাপ কথা বললে ও লোকটা শুনতে পারে, ওদের ক্ষেত্রে দেখবে সেই ব্যাপারটাই নেই। তার মানে কি ও ফিলই করছে না সেকেন্ড নিডটা, ফিল করতেই পারছে না। এই ডিভিশনটা আছে।
এবং এটা সবচেয়ে উপরে যেটা হয় একদম 5 নম্বরে, মানে টপ অফ দ্য পিরামিড যেটা আছে সেলফ অ্যাকুইজিশন, একদম ওপরে টপ 5 এ দেখবে সেলফ। এটা খুব রেয়ার এবং খুব কম জনের মধ্যে দেখা যায়, মানে খুব কম লোকের মধ্যে দেখা যায়। এগুলো দেখবে বলা হয় যে ধরো কোন একজন ইঞ্জিনিয়ার যার মানে ভীষণ ভালো গানের একটা গলা ছিল, বা কলেজ লেভেলে এতে একটা সুন্দর করে গান করতেন হ্যান ত্যান, কিন্তু কি হয়েছে না এই বেসিক যে 1 2 3 এইগুলো ফিল আপ করতে গিয়ে ওনাকে গানটাকে সাইড করে ইঞ্জিনিয়ারিংটাই চালিয়ে যেতে হয়েছে, বা ইঞ্জিনিয়ারিং এর উপরে স্ট্রেস করতে হয়েছে, ইঞ্জিনিয়ারিং রিলেটেড জবে স্ট্রেস করতে হয়েছে, তাতে করে গান গান ব্যাপারটা উনি আর চর্চা করার সময় পাননি বা দেখার সময় পাননি। এবার কি হবে, 4th নিড পর্যন্ত গেলে দেখা যাবে যে এনার এই যে 1 2 3 4 নিড গুলোকে করার জন্য যে লড়াইটা, সেটা অনেকটা সীমিত হয়ে যাবে, মানে সেগুলো অনেকটা উনি ফুলফিল করে ফেলবেন। তো তারপরে যদি ওনার কাছে উনি সুযোগ পান, তাহলে কিন্তু উনি এবার গানটা নাড়াচাড়া করতে শুরু করবেন, বা গানটাকে নিয়ে কিন্তু উনি এক্সেল করবেন। মেবি সেই সময় গিয়ে হয়তো একটা অ্যালবাম বেরোলো, সেটা হিট পর্যন্ত, একদম শেষে, একদম টপ অফ দ্য পিরামিড যেটা আছে 5। তো এটা হয় বহু জনের ক্ষেত্রেই হয়েছে, বহু মানুষ আছেন যারা একটা নির্দিষ্ট প্রফেশনের জন্য ওই কোয়ালিটিটাকে এক্সপ্রেস করতে পারেননি, তারপর একটা সময় এসছে যখন ওটায় হাত দিয়েছেন, ওটাতে এক্সেল করতে পেরেছেন। তো সেটা সবার ক্ষেত্রে ধরো হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে 4th পর্যন্ত যাওয়ার আগে জীবন শেষ হয়ে যাবে অনেকের। এটা খুব ট্রুথ, এটা ভীষণ ট্রুথ। মানে ফর ফাইটিং ফর 1 2 3 এই লড়াইটাতে জীবন জীবন শেষ হয়ে যাবে, 70 ইয়ার্স চলে যাবে। তো তাদের কাছে অপশনটা আসছে না টু রিচ দ্য সেলফ অ্যাকচুয়ালাইজেশন পয়েন্ট, মানে যেটা অ্যাট দ্য 5th। বহুজনের হয়েছে ধরো, এবং এদের একটা ক্যাটাগরি আছে, এটা একটা রিসার্চ হয়েছিল একবার, যে আমরা যদি দেখি যাদেরকে আমরা বড় বড় কাজ করতে দেখছি, পোস্টে বড় চাকরি করতে দেখছি, দেয়ার ইজ এ রিসার্চ যে মোস্টলি অফ দিস পিপল আর ডিসপ্লেসড। ডিসপ্লেসড বলে একটা শব্দ হয়। ডিসপ্লেসড মানে হচ্ছে যে কলেজ টাইম পর্যন্ত যেটা উনি খুব ভালোবাসতেন, খুব ইন্টারেস্ট পেতেন, এবং মেন্টালি যেটাকে উনি ভালোবাসেন, উনি সারা জীবন কাজ করেছেন অন্য প্রফেশনে। এদেরকে ডিসপ্লেসড ওয়ার্কার বলা হয়। এরকম প্রচুর তুমি পাবে, পুলিশের লোক প্রচুর পাবে, প্রচুর গভর্নমেন্ট অফিসার পাবে, যারা কাজ করছেন, চাকরি করছেন বড় পোস্টে রিলেটেড, কিন্তু উনি অ্যাকচুয়ালি জীবন মানে যেটা করতে চেয়েছিলেন সেটা উনি করতে পারেননি। মানে উনি যেটাকে চাইতেন বা ভালোবাসতেন, বা যেটার উপর ওনার ইন্টারেস্ট ছিল, বা যেটা উনি পারতেন, সেটা কিন্তু উনি করতে পারেননি অন্য কিছু। তার মানে এনারা ডিসপ্লেস বলা হয় ইকোনমিক গ্রাউন্ডে। একটা কারণ আছে, তার কারণ হচ্ছে যে ইন্টারেস্ট নেই এমন জবে তুমি পারফেকশন হয়তো পেতে পারো, কিন্তু 100% তোমার কোনোদিন সেই জবে যাবে না। এটা একটা ইনটিউশন আছে, সাইকোলজিক্যাল ইনটিউশন আছে, যে ইন্টারেস্ট নেই এমন জবে আমি পারফেক্ট হতে পারি, ব্যাপক পরিশ্রম করে করছি হতে পারে, কিন্তু 100% অফ মাই সেলফ যে ব্যাপারটা, সেইটা কোনোদিন ওই জবে যাবে না, হবে না। বিকজ ইন্টারেস্ট একটা অন্য জিনিস, তাতে মানুষরা, তোমার ভালোবাসার জায়গা হলে তোমার রাত দিন তোমার বুঝতে পারবে না তুমি কোনটা রাত কোনটা দিন, কিন্তু সেটা হয় না জবের। দেখবে লোকে বুঝতে পারে 5টা বেজে গেছে, বাড়ি যেতে হবে। তো তার মানে ইন্টারেস্টের জায়গাটা অফ আছে। এবার অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ একটা স্যালারির গল্প আছে, যেটা দিয়ে তোমার সার্ভাইভাল চলে, তোমার ফ্যামিলি চলে। তো করতে হবে, তার জন্য করছে। কিন্তু তার যদি জায়গা খোঁজো, তাহলে দেখবে অন্য কিছু। আইদার তিনি কোনো খেলা বলতেন ভালোবাসতেন, নয়তো কোনো ইনস্ট্রুমেন্ট ভালোবাসতেন, নয়তো লেখালেখির জায়গাটা ছিল, নয়তো পেন্টিং এর জায়গাটা ছিল, নয়তো অন্য কোনো জায়গা ছিল। সেটা সাপ্রেসডলি থেকেই যায়, অনেকের ক্ষেত্রেই আছে। ওকে, পোর্টাল খুলে দিয়েছে। এবার অফ হবে না, হয়তো 21 তারিখ অব্দি থাকবে, কিন্তু পোর্টালটা খুলে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। 21 থেকে 24। এবার ধরো CA3 তো খাতা দেখার ব্যাপার থাকে, ওই জন্য হয়তো আগে খুলে দিয়েছে। মাঝে যেহেতু ছুটি ফুটি আছে, CA3 খাতাটা দেখতে হয় তো ডিভিএস এ। হ্যাঁ,
এবার ধরো ছেলে খাতাটা যদি আমি ডিভিএস এ পুট করে ফেলতে পারি, তাহলে খাতাটা আমি টুকটুক করে ডিভিএস এ খাতাটা দেখে রাখতে পারবো। এবার ডিভিএস থেকে খাতাটা হয়ে গেলে সিএ3 তো ডিভিএস থেকে নাম্বারটা টেনে নেয়, মানে আমি ওখানে খাতা থেকে নাম্বার দিয়ে দিলে ওখান থেকে টেনে নেয়, ওখান থেকে নিয়ে নেয়, আমাদেরকে আলাদা করে সিএ3 তে বসাতে হয় না। খাতা থেকে ওখানে নাম্বার বসালেই ওই নাম্বারটাই ওরা নিয়ে নেয়। সেই জন্য একটু আগে আগে করে দিয়েছে। আচ্ছা সিএ4 এর কপিটা কিরকম ভাবে চেক হয় স্যার? সিএ3 তো অনলাইন, তুমি যে মুহূর্তে সাবমিট করছো সেই মুহূর্তেই তোমার নাম্বার জমা হয়ে যাচ্ছে। না না সিএ4 টা মানে ওই সঙ্গে সঙ্গে চেকিং স্টার্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে না হয়ে যে মুহূর্তে তুমি সাবমিট করবে তোমার নাম্বার জমা হবে, সঙ্গে সঙ্গে না। আচ্ছা মানে সিএ4 হ্যাঁ, ওটা এআই করা আছে, তুমি যেই দাগিয়ে দিলে অপশন গুলো দাগানোর পরে যেই তুমি সাবমিট করবে তোমার নাম্বার চলে যাচ্ছে, দেখা ফাঁকার ব্যাপারই নেই, ডাইরেক্ট নাম্বার চলে যাবে, ওটা অলরেডি ওইভাবেই করা। 2-3 দিনে বের হয়ে যায় সিএ4 এর নাম্বারটা। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তো ওটা, মানে ও যে ছেলে যখনই পেজ তুমি সাবমিট করবে তোমার নাম্বার সাবমিট হয়ে জমা হয়ে যাবে, ও তো একবারে চেক করে দিয়ে দিচ্ছে, অলরেডি ওর কাছে আনসার ফানসার ফিট করা থাকে, তো ও সেই অনুপাতে সঙ্গে সঙ্গে দিয়ে দেন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো যে মুহূর্তে ছেড়ে দেবে খাতা সেই মুহূর্তে ওর নাম্বার বসে যাবে। আবার স্যার টাইম মতো জমা না করলে তো ডাইরেক্ট জমা নিয়ে নেয়। হ্যাঁ, ওটা তো যেহেতু টাইমের ইনটিউশন করা থাকে, তো না দিলে অটো সাবমিট, না দিলে অটো সাবমিট হয়ে যাবে। সেই যেমন করে লকডাউনের সময় পরীক্ষাগুলো হচ্ছিল, আমরা স্যার লকডাউনের পরের ব্যাচ। লকডাউনে যেমন করে সেই পা নাচিয়ে নাচিয়ে পরীক্ষা দিচ্ছিল ছেলেগুলো, সেরকম সিএ4 টা অ্যাকচুয়ালি সেরকম পরীক্ষা আর কি। হ্যাঁ, লকডাউনে যেমন হচ্ছিল, আসছিল পা দুলিয়ে দুলিয়ে 50টা কোশ্চেন, তো পাবে 50টা কোশ্চেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে আনসার চলে আসছে, 50টা কোশ্চেন পুট 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 করে অপশন কোটা দাগিয়ে দিল, সাবমিট করলে চলে গেল, তো নাম্বারটা পাবে না কেন বলো? জায়গা রয়েছে, নাম্বার পাওয়ার জায়গা ছিল, 50টা করে কোশ্চেন থাকতো, যে কোনো হ্যাঁ যে কোনো পেপারে 50টা কোশ্চেন ছেলে পিলে হাওয়া খেতে খেতে করে দিয়ে চলে যাচ্ছে, তো হবে নাম্বার হবেই না বা কেন? না, তো স্বাভাবিক ব্যাপার। আর এমনিতে শর্ট কোশ্চেনের মারাত্মক একটা মানে জায়গা আছে, শর্ট কোশ্চেনের ধরো ওই হলের মধ্যে কোনো ছেলে প্রেজেন্ট থাকলে সে শর্ট কোশ্চেন লিখে বেরিয়ে চলে আসবে, এই হচ্ছে ব্যাপার, যেটা ওই জন্য এখন স্যার এমসিকিউটা তুলে দিয়েছে, মানে একদমই তাই, যেটা পেন পেপার কোশ্চেন না হলে হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, না হলে ট্রু ফলস এর ওই কেস। হ্যাঁ, যেটা এমনি পেন পেপার পরীক্ষা দিলে যেটা কখনো সম্ভব নয়, মানে কোনোদিনই সম্ভব নয়, কিন্তু এমসিকিউ এর প্যাটার্নে একটা ছেলে একটা হলের মধ্যে বসছে, একটা ছেলে মেয়ে, সে এদিক ওদিক যদি একটু তাকাতে পারে তাহলে সে একটাও ভুল করবে না, সবগুলো ঠিক করবে। হ্যাঁ, তো সেটা তো ঠিক না, এইটা এরকম করে ইঞ্জিনিয়ারিং পাওয়া যায়নি, এটা কখনো ঠিক। স্যার ওয়াশরুমে গেলে তো আরোই মানে ভালোই এমনি এমনি হয়ে যাবে। হ্যাঁ, তো এটা খাতা পরীক্ষা যখন এই পেন পেপার হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে দেখ এবার মজাটা কেমন লাগছে লিখতে, তখন তো ছেলে মেয়ে বুঝতে পারছে যে অসুবিধাটা কোথায় হচ্ছে। ওটা তো আমরা জানি, তো লকডাউনের সময় এক একটা নাম্বার দেখতাম আর মানে মাথাটা খারাপ হয়ে যেত যে বাপরে এই ছেলে এই নাম্বার পেলো কি করে। 9 ছাড়া কেউ কথাই বলে না, তো 9 পয়েন্ট ছাড়া কেউ কথাই বলতো না তখন। ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট স্যার।